আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঠাস করে চর বসিয়ে দেয় তিশার গালেই। চর খেয়ে নিচে পড়ে যায় তিশা। ঠোঁটের কোনা কিছুটা কেটে রক্ত বের হয়। চোখ বেয়ে পানি পড়ছে তার। রেগে দাঁড়িয়ে আছে আকাশ। আকাশ প্রচুর রেগে আছে, প্যান্টের বেল্ট খুলে ইচ্ছে মতো মারতেই থাকে যতক্ষণ না তার রাগ কমছে। প্রত্যেকটা বেল্টের বাড়ি গায়ের জোর দিয়ে দিচ্ছে। তিশার শরীরে আগেও কত বেল্টের দাগ আছে তার কোনো হিসাব নাই। আকাশ তার ইচ্ছে মতো মারতেই আছে তিশাকে। তিশা শুধু কান্না করছে আর বলছে, প্লিজ আমায় ছেড়ে দাও, আর এমন ভুল হবে না, সত্যি আর যাবো না চাঁদে, সত্যি বলছি। নিজের রূপ দেখার চাস অন্য ছেলেদের? কাপড় আনতে গেছি। আকাশ আর একটা ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, আবার আমার মুখে মুখে কথা বলিস? এত সাহস তোর? আজকের পর যদি তোর এই চেহারা ওই বাড়ির ছেলে দেখে তাহলে এই চেহারা আমি জ্বালিয়ে দেব, মনে রাখিস, ওকে? তিশা কান্না করতেই থাকে। আকাশ ওইখান থেকে চলে যায়। শরীরে পুরো লাল দাগ হয়ে যায়। তিশা চোখের পানি মুছে চুলগুলো বেঁধে নেয় হাত খোপা করে। আয়নার সামনে যায়। আয়নায় তাকিয়ে দেখে তার ঠোঁটের পাশ কেটে গেছে। মুচকি হেসে ঠোঁটের পাশে রক্তগুলো মুছে নেয়, কারণ এটাই তার ভাগ্য মেনে নেয়। তিশা বাবা মায়ের অনেক আদরের ছিল। তারা দুই বোন। তিশা সবার ছোট। বাবা মায়ের ইচ্ছেতে তার বিয়ে হয় 7 মাস আগে। বিয়ের প্রথম কয়েকদিন আকাশ ভালোই ছিল, কিন্তু তিশার সামনে ভুলে তার গায়ে হাত তোলে। কিছু হতে না হতেই তাকে প্রচুর মারে। কয়েক মাস আগে যখন তিশাকে আকাশ মারে, শুধু চা দিতে দেরি হয়েছে, তখন তিশা তার মায়ের বাড়ি যায়। মাকে বলে, মা প্লিজ, আমি ওই বাড়ি যাবো না। সামান্য কিছু না হতেই গায়ে হাত তুলে গালি দেয়। প্লিজ আমাকে ওইখানে আর পাঠিও না, প্লিজ মা। দেখ মা, বিয়ের পর এইসব হয়, হয়তো মানিয়ে নে, দেখবি জামাই বাবা একদম বুঝবে আর সব ঠিক হয়ে যাবে। তুমি কিভাবে বলছো মানিয়ে নিতাম মা? ওই লোক আমাকে কিছু না হতেই মারে। দেখো আমার শরীর এমন জায়গা নেই যেখানে দাগ নেই বেল্টের। গায়ে জ্বর হলেও কাজ করতে হয়, আর তুমি বলছো মানিয়ে নিতে। দেখ দিশা, মেয়েদের স্বামীর বাড়ি তার চিরস্থায়ী ঠিকানা। বিয়ে করে গেলে শুধু লাশটা ওইখান থেকে বের হয়, এর আগে নয়। দেখ তুই বাচ্চা নে, দেখবি বাচ্চা হলেই হয়তো আকাশ সব ভুলে যাবে, ঠিক হয়ে যাবে। মা, তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম, তাই না? এই জন্য বলছো মানিয়ে নিতে, বাচ্চা নিতে ওই জাহান্নামে আমাকে পাঠাচ্ছ। তুই এমন কেন বলছিস? আমরা তোর ভালোর জন্য বলছি। দেখ, তুই ডিভোর্স নিয়ে আসার সাথে সাথে প্রতিবেশীরা, পাড়ার লোকেরা নানা বাজে কথা বলবে। একটা ডিভোর্সি মেয়ে ঘরে থাকা মানে কতটা কষ্টের তা কিভাবে বোঝাই? তোর ভাই আছে, ওকে বিয়ে করাতে হবে, পরে ওকেও যদি কেউ মেয়ে মা দে তাহলে? তিশা মুচকি হেসে বলে, আসলেই মা, তুমি আমার জন্য কত ভাবো, কতটা চাও আমি ভালো থাকি, তা দেখলাম। ভালো থাকো তোমরা তোমাদের সন্তান নিয়ে, কিন্তু হ্যাঁ, এই মনে রাখিও যে তিশা নামে তোমাদের সন্তান নাই, আর আমিও ভেবে নেব আমার কেউ নাই। যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাচ্ছি। যদি মরেও যাই না, প্লিজ কেউ আমায় দেখতে যায়ও না, যদি তখন লজ্জা পাও। তিশা এই বলে চলে যায়। আকাশ অফিস থেকে এসে দেখে তিশা রান্না করছে। তিশার কাছে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে। তিশা খুশিতে ভাবে আকাশের মনে হয়তো তার জন্য ফিলিংস আছে। তুমি তো একেবারে চলে গেলে, তো ফিরে এলে যে? আচ্ছা যাই হোক, তুমি আসলে তো ফিরে। সরি, আর কখনো এমন হবে না। আর এমন হওয়ার সাহসও তুমি করবে না। তিশা কিছু বুঝতে পারে না আকাশ কি বলতে চাইছে। আকাশ খুন্তি নিয়ে চুলাই দেয়। এইদিকে তিশার সাথে সে মিষ্টি মিষ্টি কথা বলে। কিছুক্ষণ পর গরম খুন্তিটা নিয়ে তিশার পেটে চেপে ধরে। ব্যথায় তিশা চিৎকার করে ওঠে। আকাশ প্লিজ, আমার খুব ব্যথা করছে, প্লিজ আকাশ ছেড়ে দাও। চোখের পানি অঝরে পড়ছে। আকাশ খুন্তিটা সরায়। শাড়ির আঁচলটা পেট থেকে সরিয়ে দেখে পুড়ে গেছে অনেকটা। আকাশ তিশার চুলের মুঠি ধরে বলে, আর যদি এই ঘর আমাকে ছাড়ার কথা ভাবিস না, তাহলে এমন অবস্থা করব যে নিজের এই সুন্দর চেহারা কাউকে যাতে দেখাতে না পারিস। আকাশ ওইখান থেকে চলে যায়। তিশা নিচে বসে কাঁদতে থাকে।
তার মা বাবা ও তার কষ্ট বুঝছে না, সে কি করবে এই ভেবে সে কেঁদে যাচ্ছে। বর্তমানে তিশার শরীরে এত দাগ মারের যে তার শরীরটাও বোঝা যাচ্ছে না। আকাশ বাইরে রাত পর্যন্ত তিশার উপর তোলে। যখন ইচ্ছে হবে তিশার সাথে রাত্রি সময় কাটাবে, তিশার ইচ্ছে থাকলেও না থাকলেও। তিশা শুধু আকাশের প্রয়োজন মেটানোর একটা জিনিসের বেশি কিছু না। বাহিরে তার অনেকগুলো জিএফ আছে যারা তার প্রয়োজন আরো মিটায়, আর তিশা সবকিছু করেও আকাশের মনে জায়গাটুকু করতে পারে নাই। রাতে বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে আর আকাশের দিকে তাকিয়ে বলছে, কি দোষ আমার? কেন এমন হচ্ছে? আমি কি প্রাপ্য? আমার কপালে কি সুখ নাই? আচ্ছা, তাহলে আমার জীবনে সুখ আর শান্তি নাই। নিজের উপর আজ তিশার দয়া হচ্ছে। এতটা অসহায় সে এখন যে তার নিজের ইচ্ছেতে কিছু বলতেও পারে না। রাত 2টা বেজে যায়, এখনো আকাশ আসে নাই। তিশার কাছে ভালো লাগে যদি আকাশ বাসায় না থাকে তখনই সে বাসায় থাকবে, তখনই সে তিশাকে মারধর করবে, না হয় গালিগালাজ করবে। হঠাৎ করে তিশার ফোনে কল আসে। আসসালামু আলাইকুম। কে বলছেন? আপনি চুপ কেন? কি আপনি? আজও কল দিলেন কিন্তু কথা কেন বলছেন না? দেখুন, কথা বলুন, না হলে আর কল দিবেন না। তিশার বিয়ের পর থেকেই তার ফোনে একটা কল আসে প্রতিদিন। তিশার কিছুটা কষ্ট কমে যায় এই ভেবে ভেবে কে কল দিচ্ছে। প্রথমে এটা নর্মাল নিচ্ছে। তিশা কেন জানি তার মনে এই অচেনা তার খুব পরিচিত। কেমন আছো? কি আপনি? পরিচয়টা না হয় পরে জানবে, এখন আগে বলো ভালো আছো? জি ভালো আছি। আপনি কে বললেন না যে? আমার পরিচয়টা না হয় কোনো একদিন জানবে। কে ছিলে? দেখুন, আমি আপনাকে চিনতে পারছি না, আর কল দিন না প্লিজ। তিশা, আপনি আমার নাম কিভাবে জানেন? নিজের খেয়াল রাখিও। এই বলে কলটা কেটে দেয়। তিশা ভাবনার জগতে পড়ে যায়। এই কে যে তার নাম জানে? যখন সে রাতের অন্ধকারে কান্নায় কষ্টে ডুবে থাকে তখন অচেনা লোকটি কল দেয়। তিশা প্রচুর বকত, তবু লোকটি কল দিত। কিন্তু আজ যে তিশার নাম নেওয়ায় তিশা অবাক যে কে এই লোক। ভাবনার জগৎ থেকে বের হয় দরজার কলিং বেলের আওয়াজে। তিশা দৌড়ে যায়, শাড়িটা পিছিয়ে নেয়। দরজা খোলার সাথে সাথে আকাশ রেগে আগুন। তিশা কিছু বলতে যাবে, তিশাকে চট দিয়ে বলে, দরজা খুলতে এতক্ষণ লাগে? কইছিলি হ্যাঁ? তিশা গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ তিশার দিকে উপর নিচ ভালোভাবে তাকিয়ে বলে, শাড়ি এমন কেন? বাসায় কে আসছে? তোর কোনো আশিককে নিয়ে আসছিলি বাসায় আমি না থাকাই? কি সব বলছো? তোদের মতো মেয়েদের আমার চিনা আছে, সর। আকাশ রুমে গিয়ে সব জায়গায় কি যেন খুঁজতে থাকে। তিশার খুব লজ্জা লাগছে নিজের উপর। এই ভেবে সে তার স্বামী তাকে সন্দেহ করছে। বিশ্বাস করো, তুমি যেমন ভাবছো এমন না। আকাশ তিশার চুলের মুঠি ধরে বলে, তোর শাড়ি এই অবস্থা কেন তাহলে? আমি শুয়েছিলাম তাই। আকাশ তিশাকে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না থেকে কাপড় বের করে দে, ফ্রেশ হবো। তিশা তাড়াতাড়ি কাপড় বের করে দেয়। আকাশ ফ্রেশ হয়ে আসে, এসে দেখে তিশা খাবার বাড়ছে। আকাশ খেতে বসে, খাবার মুখে দিয়ে বলে, তোর মা কি তোকে রান্না শেখায় নাই? কি সব ফালতু বাজে খাবার, এর চেয়ে ভালো আমি বাইরে থেকে খেয়ে আসলে ভালো হতো। সবাই তো খেলো। আকাশ উঠে তিশার গায়ে গরম ডাল ছুঁড়ে মেরে বলে, সবাই না পারতে খায়, তুই কি ভাবছিস এইসব বাজার না তুই আমাকে খাওয়াবি আর আমি খাবো? আকাশ উঠে চলে যায়। তিশা কান্নায় ভেঙে পড়ে, চোখের পানি মুছে সবকিছু গুছিয়ে নিয়ে রুমে গিয়ে দেখে আকাশ শুয়ে শুয়ে ফোন টিপছে আর হাসছে। তিশা আলমারি থেকে কাপড়টা বের করে চেঞ্জ করে আসে, ফ্রেশ হয়ে শুয়ে পড়ে অন্য পাশ ফিরে। কিছুক্ষণ পর আকাশ তিশাকে জড়িয়ে ধরে তিশার ঘাড়ে মুখ গুছায়, তিশাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। তিশা কিছুটা সাহস করে বলে, প্লিজ আজ না, আজ আমার ভালো লাগছে না। আকাশ কথাটা শুনে রেগে যায়। তিশার গালে চর বসিয়ে বলে, তোকে জিজ্ঞেস করছি তোর ইচ্ছা আছে কিনা? আমার অধিকার আছে তোর ওপর, ওকে? আমার যখন ইচ্ছে আমি সব করব, যখন ইচ্ছে তোকে ছোবো। নেক্সট টাইম যদি শুনি তাহলে এমন মার মারবো যে আয়নায় নিজেকে দেখে চিনতে পারবি না। তিশার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। অনেকক্ষণ পর আকাশ অন্যদিকে ফিরে যায়। তিশা উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে। ঠান্ডার মধ্যে সে পানিতে ভিজছে আর কান্না করছে। নিজের অস্তিত্বটা কোথায় তা ভাবছে। বিয়ে সবার কপালে সুখ আনে না, কারো জীবনে এনে দেয় কালো অন্ধকার। বিয়ে করে বউ ঘরে এনে মনে করে তার সম্পদ বউ, যেমন ইচ্ছে তেমন করবে বউয়ের সাথে। সারা রাত তিশা পানিতে থাকায়
গায়ে জ্বর আসে। ঘুম থেকে উঠতে লেট হওয়ায় আকাশ রেগে যায়। মহারানী, আপনার যদি ঘুম ভাঙে তাহলে কি নাস্তা দিবেন? আমার শরীরটা না আজ ভালো না। আজ কি মাকে বলবেন নাস্তাটা দিতে? আমার মা কি তোর বাপের চাকর যে সে তোর অর্ডার পালন করবে? এতই যখন তোর শরীর খারাপ হয় তাহলে তোর বাপকে বল একটা চাকর পাঠাতে। তিশা না চাইতেও ও তাকে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে হয়। ভাবি, তুমি এখনো নাস্তা বানো নাই? আমার ভার্সিটি লেট হচ্ছে। আর তুমি জানো না আমার ভার্সিটি লেট হবে? তাড়াতাড়ি নাস্তা না বানিয়ে ঘুমিয়েছিলে তাই না? সরি রেশমা, তাড়াতাড়ি করে দিচ্ছি, একটু অপেক্ষা করো। যত সব। তিশার শাশুড়ি মা আসে, রেগে যায় রেশমার উপর। তোর যখন এত লেট হয় ভার্সিটি যেতে, তাহলে নিজেরটা নিজে বানিয়ে খেতে পারিস না? ও কি তোর কাজের লোক যে তোর অর্ডার পালন করবে? মা, তুমি সব সময় ভাবির পক্ষ নিয়ে কেন কথা বলো? এমন ভাবে আমার সাথে কথা বলো যেন মনে হয় আমি তোমার মেয়েই না। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। ভাই বোন দুইটা হইছিস জানোয়ার। আকাশ রুম থেকে এসে বলে, সকাল সকাল এত চিৎকার কিসের বুঝলাম না। দেখ ভাইয়া, তোর বউ মায়ের ব্রেন ওয়াশ করেছে আর মা আমাকে বকেছে কারণ আমি নাস্তা চেয়েছি। তোর বউয়ের কাছে মনে হয় এখন থেকে নাস্তা বা কিচ্ছু চাওয়া যাবে না, মা তোর বউয়ের কাছে। রেশমা কান্না শুরু করে দেয়। আকাশ প্রচুর রেগে যায়। তিশার দিকে এগিয়ে আসতে যাবে, তিশার শাশুড়ি বলে, আকাশ, বৌমার দোষ নাই। রেশমা বড় হয়েছে, কয়দিন পর শ্বশুর বাড়ি যাবে, সেখানে কি সে এইভাবে অর্ডার করবে? মা শোনো, কথায় কথায় তিশার পক্ষ নেওয়া ছেড়ে দাও বুঝলে। নিজের মেয়ের দিকে খেয়াল রাখো। আর তিশার দায়িত্ব এই পরিবারের সবার যত্ন নেওয়া, সবার প্রয়োজন মেটানো। এই জন্য তাকে বিয়ে করে আনছি। মানে কি আকাশ? মা প্লিজ, সকাল সকাল মাথা খাইও না তো। আর তিশা, তোমার সমস্যা আসলে কই বলবে? আমার সমস্যা কিসে? ন্যাকামি বন্ধ করে নাস্তা দিতে পারো না? চুপচাপ যাও। আমাদের মধ্যে কি কথা হচ্ছে তা না গেলে নিজের কাজে মন দাও, যাও। তিশা সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে। তিশার শাশুড়ি না চাইতেও চুপ থাকতে হয় ছেলের কারণে। কারণ তার স্বামী নাই, ছেলে একা ইনকাম করে, পুরো ফ্যামিলি চালায়। সবাই নাস্তা করতে বসে তিশা সবাইকে নাস্তা নিয়ে দাঁড়ায়। তিশা, তুমিও বসো নাস্তা করতে। তিশা বসতে যাবে তখন আকাশ বলে ওঠে, আমি কি বলেছিলাম তোমায় বসতে? সে নাস্তা করবে না? সবার খাওয়া শেষে তিশা খাবে মা। আর আমি যখন খেতে বলবো আমার পাশে যাতে দাঁড়ায় থাকে, ওকে? তিশা উঠে দাঁড়ায়। আকাশ রেগে বলে ওঠে, মুখে হাসি রাখতে কি কষ্ট হয় নাকি? আমাকে খেতে দেখতে কি গা জ্বলে? তিশা দাঁড়াতে পারছে না, গায়ে প্রচুর জ্বর। আকাশ রেশমা নাস্তা করে যার যার মতো চলে যায়। মা তিশার কাছে আসে, তিশার গালে হাত রেখে দেখে তার গায়ে প্রচুর জ্বর। সে কি, তোমার গায়ে এত জ্বর? আর তুমি কি না এই জ্বরে রান্না করে এসেছিলে? একবার বলতে। না মা, আমি ঠিক আছি, সামান্য জ্বর, বেশি না। আমার ছেলেটা, সে এমন অমানুষ হবে ভাবতেও পারি নাই। এমন জানোয়ারের মতো জামাই তোমার কপালে জুটছে। সব আমার দোষ, আমার জন্যই এমন হয়েছে। থাক মা, আমার কপালে যা ছিল তাই এমন হচ্ছে, এতে আপনার দোষ নেই। এক কাজ করো, একটা বাচ্চা নিয়ে নাও, তাহলে হয়তো সব ঠিক হবে। তিশা চুপ করে শুধু তার শাশুড়ির কথা শুনছে। তিনিও তার মায়ের মতো কথা বলা শুরু করে দেয়। আসলে কি একটা বাচ্চা পারে এমন সম্পর্ক টিকিয়ে রাখতে? সত্যি কি তিশার সব কষ্ট দূর হবে বাচ্চা আসলে? এই সব ভাবতে ভাবতে যেই তিশার মাথা আরো হ্যাং হচ্ছে। মা, আমি কিছুক্ষণ রেস্ট করি। হ্যাঁ আচ্ছা, আমি কিছু নিয়ে আসি, খেয়ে নাও। তিশা কিছু বলে না। তার শাশুড়ি তার জন্য কিছু নাস্তা নিয়ে আসে, তা খেয়ে নেয়। আর ওষুধ খেতেছিল ওই সময় আবারও কল আসে সেম নাম্বার থেকে। কিছুটা বিরক্তি ফিল করে তিশা, কলটা কেটে দেয়। কে এতবার কল দিচ্ছে আর কে যে তিশাকে চিনে এই ভেবে ভেবে তিশার মাথা হ্যাং। দুপুর টাইমে আকাশ আসে। তিশা মনে করে সে অসুস্থ, হয়তো আকাশ ছুটি নিয়ে আসছে তার জন্য। মনের অজান্তেই নিজেই নিজেকে বলে ওঠে, মানুষটা তত খারাপ না যতটা দেখায়। আমার অসুস্থতার জন্য সে ছুটি নিয়ে আসছে। আকাশের পিছনে দুইজন লোক অনেকগুলো কাঁচা বাজার নিয়ে আসে, বড় বড় মাছ, সবজি, অনেক কিছু। তিশা সবকিছু দেখে কিছুটা অবাক। কিরে আকাশ, এত বাজার আর ছুটি নিয়ে এসে গেলি বুঝি? বৌমা অসুস্থ তাই এত কিছু, তাই না? মা, এখন কি আমি সবাইকে কৈফিয়ত দিয়ে বেড়াবো? কেন আসছি, কেন এই করছি, সে করছি? আমি তো বলতে চাই না। তিশা এদিকে আসো। তিশা আকাশের দিকে যায়। আমার অফিসের বস আসবে,
সাথে আমার কিছু কলিগ আজ রাতে তারা এখানে ডিনার করবে। তাড়াতাড়ি সব রান্না করে নাও, আর সব কিছু যেন পারফেক্ট হয়। কিছু যদি ভুল হয় তাহলে দেখবে। তিশার মুখে কিছুক্ষণ আগে হাসি ছিল, এই ভেবে আকাশ তার জন্য ভাবে, কিন্তু মুহূর্তেই সব শেষ। তিশা শুধু আকাশের কাছে কাজের লোক, আর প্রয়োজন মেটানোর একটা জিনিস, এছাড়া কিছুই না। তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে যেতে লাগে। তখন আকাশের মা বলে ওঠে, সে কি আকাশ, বৌমার গায়ে অনেক জ্বর, সে অনেক অসুস্থ, আর তুই কিনা এত মানুষের খাবারের আওয়াজ ওকে করতে বললি? পরে ওদের বললে কি হতো? মা বেশি বুঝো না, বুঝলে? তিশাকে দেখে মনে হয় না সে অসুস্থ, এইসব নাটক করছে কাজ থেকে বাঁচতে। আর তিশা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা নিয়ে গেলে যাও কাজে, আমি ফিরে আসছি। তিশা রান্নাঘরে গিয়ে সব সবজি বের করে মাছ কাটতে লাগে। আকাশের মা এসে তিশাকে সাহায্য করে। সব রান্না তিশা করে, আকাশের মা সাহায্য করে সবকিছু রান্না করতে। সন্ধ্যা হয়ে আসে, পুরো ঘর সুন্দর করে সাজিয়ে নেয় তিশা। গায়ে প্রচুর পরিমাণ জ্বর, শরীরটা যেন তার আর কাজ করছে না। তবুও সে হাসি মুখে সবকিছু করছে। সবকিছু সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর আকাশ এসে তিশাকে বলে, সুন্দর করে একটা শাড়ি পরে আসো, আর হ্যাঁ, একটু সুন্দর করে আসবে, ওকে? আমি চাই না তোমার এই খ্যাত মার্কার সাজ থেকে আমার কলিগ পরে হাসাহাসি করে। তিশা চুপচাপ রুমে চলে যায়। কান্না করতে খুব ইচ্ছে করছে, তবুও সে নিজের চোখের পানি নিচে পড়তে দেয় না। এইভাবে মেয়েদের জীবন এমন সব সহ্য করতে হয়, যেখানে নিজের বাবা মা সাপোর্ট করে না। সেখানে আর কি করার। তিশা রেডি হয়ে আসে, কালো একটা কাতান শাড়ি পরে। তিশা ফর্সা, অনেক কালো শাড়ি যেন ফুটে ওঠে। চুলগুলো ফোফা করে, হালকা সাজ। গায়ে জ্বর সাজার ইচ্ছে নাই, তবুও সে হালকা সেজে নেয়। আকাশ যদি পরে মারে, আকাশের সব কলিগ আর বস আসে। আকাশ সবার সাথে হাসি মুখে কথা বলছে। কিরে আকাশ, কই তোর বউ? ভাবি কি আমাদের সামনে আসবে না? চালা, আমি ডাকছি। আকাশ রুমে গিয়ে দেখে তিশা কি যেন খুঁজছে। আকাশ রেগে গিয়ে তিশার বাম হাত ধরে মুচড়ে পিছনে নিয়ে বলে, কয়বার বলছি আর যেন ভুল না হয়, আমার আশেপাশে থাকতে বলি না। এখানে কি? আমি ওষুধ খুঁজছিলাম। সামান্য জ্বরে এই অবস্থা করছিস, মনে হচ্ছে অনেক বড় কিছু। চুপচাপ সবার সামনে যাবি, কিন্তু মুখে হাসি রেখে, ওকে? তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মাথায় কাপড় দিয়ে সবার সামনে যায়, সবাইকে সালাম দেয়। আকাশ তার বসের সাথে পরিচয় করিয়ে দেয়। তিশা, উনি আমার বস আহনাফ হাসান। নামটা শুনে তিশা অবাক তাকিয়ে দেখে তার খুবই পরিচিত একটা মুখ, যে তিশার দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম। আহনাফ তিশার দিকে তাকিয়ে বলে, ভালো আছেন? জি, আপনি? স্যার বসুন। তিশা, নাস্তা রেডি করো। জি, যাচ্ছি। তিশা ওইখান থেকে চলে যায়। বারবার সে আহনাফের দিকে তাকায়। বুকের মধ্যে কেন জানি ভয় কাজ করছে। যদি আকাশ জানে আহনাফ কে, তাহলে? যদি জানে আহনাফকে সে চিনে, তাহলে তিশার কি অবস্থা করবে আকাশ? এই ভয়ে তিশার কলিজায় ভয় ঢুকে। একদিকে নাস্তা টেবিলে সাজাচ্ছে, আবার আহনাফের দিকে বারবার তাকিয়ে দেখে আহনাফ তার দিকে তাকিয়ে আছে। ভাই, তোর বউ তো পুরো পরি, অনেক সুন্দর দেখতে। তুই তো অনেক ভাগ্যবান। স্যার চলুন, আমাদের ঘর দেখবেন। আকাশ সবাইকে নিয়ে পুরো ঘর দেখে। আহনাফ আকাশকে বলে, ওয়াশরুম কোন দিকে? স্যার, আমি নিয়ে যাই, চলুন। আকাশ আর আহনাফ যেতে লাগে। ওই সময় আহনাফের সাথে রেশমা ধাক্কা খায়। সে ইচ্ছে করে খায়, কারণ আহনাফ অনেকটা হ্যান্ডসাম, সুন্দর, সব দিক দিয়ে পারফেক্ট, তার মধ্যে অনেকটা ধনী। আই এম সরি স্যার, এইটা আমার ছোট বোন একমাত্র। হ্যালো আকাশ ওয়াশরুম? ভাই, আমি নিয়ে যাই, তুমি অন্যদিকে দেখো, আই মিন বাকিদের। ওকে স্যার, আপনি ওর সাথে যান। রেশমা বকবক করতেই থাকে। আহনাফ চুপ করে আছে, শুধু ও আচ্ছা এইসব বলছে। তিশার নজর আবারও পড়ে আহনাফের উপর। তাড়াতাড়ি নজর সরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রেশমাকে বলে, এক গ্লাস পানি আনতে পারবেন? জি, এখনই আনছি। আহনাফ তিশার দিকে যায়। একটা আপেলের একটা পিস নিয়ে চারপাশে তাকিয়ে দেখে কেউ নাই। তখন বলে ওঠে, সুখে আছো? তিশা চমকে ওঠে, তাকিয়ে দেখে আহনাফ। চলে যেতে লাগে। তখন আহনাফ আবারও বলে ওঠে, ছেড়ে যাওয়ার অভ্যাস আজও চেঞ্জ হলো না তিশা? প্লিজ, এটা আমার শ্বশুর বাড়ি, প্লিজ। দেখতে এসেছি, কেমন আছো ব্যাস। আমি অনেক সুখে আছি।
অনেক ভালো আছি। ভালো। রেশমাকে আসতে দেখে আহনাফ বলে, আরে বাহ, এত নাস্তা একা বানিয়েছেন? না, ভাবি একা বানায় নাই, আমিও বানিয়েছি। ভাবি শুধু দেখিয়ে দিয়েছে কয়েকটা, আর বাকিগুলা আমি বানিয়েছি। আপনি টাস্ক করে দেখেন। আপনি বানিয়েছেন? তিশা চুপ করে আছে। সে জানে রেশমা এমন। জি, আপনি চিকেনটা টাস্ক করুন। আহনাফ একটা মুখে দিয়ে বলে, অসাধারণ টেস্ট। তো কি কি দিতে হয় এইটাই? রেশমা চুপ হয়ে যায়। রেশমা কথা ঘুরিয়ে বলে, ভাই ডাকছি, মেবি আমি দেখে আসি। আহনাফ মুচকি হেসে বলে ওঠে, আজও সেই টেস্ট। এই বলে আহনাফ চলে যায়। তিশার শরীর কাঁপছে। এই ভেবে আহনাফ কেন এসেছে। সবাই আসে খাওয়া দাওয়া শেষ করে। সবাই তো অনেক তারিফ খাবারের, কিন্তু আকাশ বলে ওঠে, সবকিছু আমার ছোট বোন রেশমা করেছে। আসলে সে অনেক ভালো রান্না জানে। আহনাফ তিশার দিকে তাকিয়ে দেখে সে চুপ। আহনাফের কাছে এই খাবারের টেস্ট পরিচিত। সে জানে কে রেঁধেছে, তবুও চুপ করে তাকিয়ে আছে তিশার দিকে। সে কি বলে তাই দেখে তিশা চুপ। আর আকাশ রেশমার উপর সবকিছু দেয়। সবকিছু তার বোন করেছে, এই সেই। আকাশের এক কলিগ তিশার দিকে গিয়ে বলে, ভাবি, আপনার হাতে কিছু মিষ্টি বানিয়ে দেন, আপনি নিজেই তো অনেক মিষ্টি। কথাটা তিশার কাছে মোটেও ভালো লাগে না। তিশা তাড়াতাড়ি চলে যায় রান্নাঘরে। আর তখন পলাশও পিছনে যায়। তিশাকে পিছন থেকে হুট করে জড়িয়ে ধরে। ভয়ে তিশা কেঁপে ওঠে। তাড়াতাড়ি ধাক্কা দিয়ে দেখে আকাশের কলিগ পলাশ। সে তিশার গায়ে হাত দিতে যাচ্ছে। বারবার তিশা আর না পেরে কষে চর বসিয়ে দেয়। সবাই আওয়াজ পেয়ে দূরে আসে। পলাশ আকাশের সাথে গরম হয়ে বলে, দাওয়াত দিয়েছিস কি চড় খাওয়ানোর জন্য? তোর বউকে বলেছি শুধু এক গ্লাস পানি দিতে, আর সে কিনা চড় বসিয়ে দিল। উনি মিথ্যা কথা বলছে, উনি আমার সাথে খারাপ আচরণ করেছে, তাই আমি। তিশা আর কিছু বলতে যাবে, সবার সামনে আকাশ তিশাকে চর বসিয়ে দেয় তিশার গালে। আহনাফ প্রচুর রেগে পলাশকে এইখানে একটা থাপ্পড় মেরে বলে, মেয়েদের সম্মান করতে যেদিন শিখবে ওই দিন আমার অফিসে পা দিবে, এর আগে নয়। আকাশের দিকে তাকিয়ে আকাশ কিছুটা ভয় পেয়ে যায়। আহনাফ ওইখান থেকে চলে যায়। ঋষাব বলে ওঠে আকাশকে, তোর বউয়ের কথা না শুনে, পলাশের কথা শুনে সবার সামনে এইভাবে নিজের বউকে চড় মারলি? স্যার এইসব একদম পছন্দ করে না, জানিস না? আর পলাশ এমন, আর তুই কি না দেখ স্যার তোকে ও কি অফিস থেকে বের করে কিনা। সবাই চলে যায়। তিশার নিজের রুমে গিয়ে কান্না করে। আকাশ গিয়ে তিশার চুলের মুঠি ধরে বলে ওঠে, তোকে একটু শুয়েছে তাই বলে চড় মারবি তুই? এই বলে তিশাকে আকাশ মারতে থাকে। মারতে মারতে তিশার ঠোঁট থেকে রক্ত বের করে দেয়। গালে 5 আঙ্গুলের দাগ বসে যায়। আকাশ রুম থেকে বের হয়ে যায়। তিশা তো কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে আগের কিছুদিন যেখানে অনেক সুন্দর মুহূর্ত জড়িয়ে আছে। এমন মানুষ যে তার চোখে এক ফোঁটা পানি দেখলে খেপে যেত। আহনাফ তিশার ভার্সিটিতে পড়তো। তিশার সিনিয়র ছিল। তিশাকে আহনাফ অনেক পছন্দ করত। তিশাও তাকে মনে মনে চাইতো, শুধু বলা হয় নাই প্রকাশ্যে। দুইজন দুইজনকে সম্মান করত। আহনাফ এইবার ভেবেই নিয়েছে আর কত এইভাবে চলবে। এইবার তিশাকে বলে দেওয়া উচিত। আহনাফ সব আয়োজন করেছে তিশার জন্য। তিশার বাসায় আজ আয়োজন বিয়ের। ছোটভাবে বিয়ের আয়োজন হয়, কারণ আকাশের বেশি ঝাঁকানাকা পছন্দ না। এইদিকে আহনাফ তিশাকে প্রপোজ করার জন্য অনেক আয়োজন করে। আহনাফ জানেও না তার প্রিয়তমাকে যে অন্যজনের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই দিন আহনাফ অনেক কষ্ট পেয়েছে। তার বুক যেন ফেটে যাচ্ছে এই শুনে যে যাকে সে চাইতো সে আজ অন্যের ঘরের বউ। আহনাফ সারা রাত কাটিয়েছে অন্ধকার একটা রুমে। তিশার ছবির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে আর ভাবছে সে দেরি করে ফেলেছে তার মনের কথাগুলো বলতে। এইভাবে কেটে যায় অনেক মাস। আহনাফ আজ নামকরা ব্যবসায়ী, আর ভাগ্যের কি খেলা, আকাশ আহনাফের অফিসের সামান্য কর্মচারী। বর্তমানে তিশার গালে দাগ রয়েছে। আয়নার দিকে তাকিয়ে ভাবছে জীবনটা অন্যরকমও হতে পারত, কিন্তু সবকিছু আজ এমন যে না পারছে বলতে আর না সইতে, তবুও মানিয়ে নিয়েছে। আজ আকাশ কিছুটা বিরক্তি ভাব নিয়ে সোফায় বসে আছে। তিশার সাহস হয় নাই জিজ্ঞেস করার। আকাশের মা জিজ্ঞেস করলো, আকাশ কিরে, কি হয়েছে তো? কিছু না তো, বিরক্ত করিও না, যাও। তিশা কফি নিয়ে আসে।
এনে টেবিলে রেখে যেতে লাগে। আকাশ বলে ওঠে, তিশা, জি। আহনাফ স্যারকে কি তুমি চেনো? না মানে ন্যাকামি করতে বলি নাই, উত্তর দিতে বলেছি। হ্যাঁ, আমাদের ভার্সিটিতে সিনিয়র ছিল। তাহলে আগে কেন বললে না? আসলে আমার মনে নেই ওনাকে, তাই। কাল আহনাফ স্যারকে ডিনারে দাওয়াতে দিব, তুমি ভালো করে রান্না করবে। আর হ্যাঁ, ওনার সামনে আমরা অনেক লাভিং কপাল থাকবো। কাল যাতে কোনো ভুল না হয় মনে রাখবে। তিশা বুঝতে পারছে না আকাশ কি চাচ্ছে আসলে। তখন আবার ভাবে আকাশ এমন মানুষ যে স্বার্থ ছাড়া কিছু করে না। হয়তো সে তাকে কাজে লাগিয়ে আহনাপের কাজে ভালো সেজে কাজে আনবে। রাতে আহনাপ আসে, তিশা আকাশের কথা মতো সব রান্না করে, সবকিছু সাজিয়ে নেয়। কিন্তু তিশার গালের দাগ রয়ে যায়, চোখের নিচে কালি পড়ে গেছে। মনে হচ্ছে অনেক রাত সে ঘুমায় নাই। ঘুমাবে কি করে? চোখের পানিতে সে রাত পার করে। আহনাপকে দেখেই তিশার কেমন যেন লাগে, যার জন্য ফিলিংস ছিল একদিন তিশা আহনাপের চোখের দিকে কিভাবে তাকাবে, কারণ কেমন যেন একটা লজ্জা কাজ করত। মাথায় ঘোমটা দেয়, গালের দাগ যাতে না বুঝে তার জন্য ভালো করে টানে। আকাশ, আজকে আমি একা? না স্যার, আমি আসি, আমার স্ত্রী আর আমার ছোট বোনও আছে। তো মিসেস আকাশ কেমন আছেন? তিশা আহনাপের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে বলে, জি আলহামদুলিল্লাহ। আপনি? যেমনটা থাকার কথা। তিশা কিছু বলল না। সবাই খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করছে। রেশমা আহনাপের গায়ের সাথে বারবার লাগার চেষ্টা করছে। আহনাপ তেমন পাত্তা দিচ্ছে না, তবুও কতক্ষণ ইগনোর করা যায়। এইদিকে আকাশ একজন ভালো স্বামীর নাটক করছে, তিশাকে হালকা জড়িয়ে ধরে অনেক কেয়ার করছে। তিশা অনেকটা অবাক, যে মানুষ ঠিক করে কথা বলে না সে আবার এত আদর। সামনের দিকে চোখ যায় আহনাপের। আহনাপের সামনে এত নাটক। এইদিকে এইসব দেখে আহনাপের বুকটা কেমন যেন করছে। আজও যে আহনাপ তিশাকে মনে মনে অনেক ভালোবাসে, তিশার জায়গাটা আজও সে কাউকে দিতে পারল না। আহনাপ উঠে বলে, আকাশ, আজ আমার যাওয়া উচিত। স্যার, আর কিছুক্ষণ থাকুন প্লিজ। ওকে। আকাশের ফোনে কল আসে, সে উঠে অন্যদিকে চলে যায়। রেশমা তো পারছে না তিশাকে বের করে সে আহনাপের সাথে একা কথা বলতে। রেশমাকে মা ডাকে, বিরক্তি ভাব নিয়ে সে যায়। তিশা উঠতে লাগে। আহনাপ বলে, খুব সুখে আছো বুঝি? জি, অনেক সুখেই আছি। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, যা সবার কপালে ছুটে না। তিশার মাথা থেকে ঘুমটা পড়ে যায়, তাড়াতাড়ি তুলে নেয়। আর তিশার গালে সেই আঙ্গুলের দাগ। আহনাপ উঠে দাঁড়ায়। তিশা, গালে কিসের দাগ? কই না তো। মিথ্যা বলিও না তিশা, কিসের দাগ গালে? তিশা কিছু বলতে যাবে, আকাশ আসে। আকাশ আহনাপকে জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে? তোমার স্ত্রীর গালে থাপ্পড়ের দাগ কিভাবে আকাশ? আকাশ হিমশিম খেয়ে বলে ওঠে, গালে মশা বসেছিল, মেবি তখন মশা মারতেই নিজের গালে নিজের চর দিচ্ছে। আহনাপ আকাশের দিকে তাকিয়ে আবার তিশার দিকে তাকিয়ে দেখে তিশা মাথা নিচু করে আছে। আহনাপের কাছে ক্লিয়ার যে এইটা কিসের দাগ। আকাশ, তোমার স্ত্রীর গালে যে এইটা থাপ্পড়ের দাগ তা বোঝা যাচ্ছে। আর 7-9 দিয়ে বোঝাতে আসিও না, ওকে? জি না স্যার, আপনি যা ভাবছেন এমন না। হ্যাঁ হ্যাঁ স্যার, এমন কিছু না। বুঝছি। এনিওয়ে, আজ আমি আসি। আহনাপ চলে যায়। তিশার আজ খুব কষ্ট লাগছে এই ভেবে যে কি থেকে কি হলো। আহনাপকে দেখে আজ খুব অচেনা লাগছে, কিন্তু তবুও মনের এক কোনায় আশা জমে আছে যে আহনাপ হয়তো নিজের জীবনে এগিয়ে গেছে। আকাশ তিশার কাছে এসেই বলে, মাথার কাপড় ঠিক রাখতে পারিস না? হ্যাঁ, মাফ করবেন, আমি তো ঠিক রেখেছি, কিন্তু কিভাবে যে। কথাটা বলার আর অপেক্ষা করলো না, গালে আবারও ঠাস করে চর বসিয়ে দেয় আকাশ। নিচে পড়ে বসে আছে গালে হাত দিয়ে। আজকের পর স্যারের সামনে তুই কখনো আসবি না, আর যদি আসিস তাহলে এমন ভাবে আসবি যাতে কিছু টের না পায়। তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশ চলে যায়। আকাশের মা এসে তিশাকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলে, আর কত সহ্য করবি? হ্যাঁ, আর কত হতভাগী, আর কত? যতদিন পারি মা। কি করবো বলো মা, আমি যে মেয়ে, আমাকে তো সব মেনে নিতে হবে। চলে যা, এই মানুষরূপী জানোয়ারের কাছ থেকে চলে যা। কই যাবো আমি মা? আমার নিজের পরিবারের কাছে আমি বোঝা। যদি চাই তাহলে তাদের আর এক মেয়ের যে বিয়ে দিতে পারবে না। তাদের মান ইজ্জত সব নাকি ধুলোয় মিশিয়ে দিব। নিজের মা পর্যন্ত আমাকে সাপোর্ট করে না। তাহলে কি এইভাবে মার খেয়ে খেয়ে মরবি? যতদিন আমার শরীরটাই সইবে মা। আল্লাহ তোকে সাহায্য করুক, এমন কাউকে পাঠাক যে আমার
আমার অমানুষ ছেলের হাত থেকে তোকে বাঁচায়। তিশা আকাশের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাতটা পার হয়ে যায়। তিশার সব রাতের মতো বুকের মাঝে খুব কষ্ট। এইদিকে আহনাফের কেন জানি মনে হচ্ছে তিশা ভালো নাই, তিশার সাথে খুব অন্যায় হচ্ছে। ভাবনা চিন্তা শেষ হতে পিছনে তাকিয়ে দেখে তার মা। সারা রাত বুঝি ঘুমাস নাই? ঘুম আসে নাই মা। আহনাফ, কি হয়েছে তোর? বল আমাকে। মা, আমার মনে হচ্ছে তিশা ভালো নাই। জানো মা, ওর মুখের যে হাসিটা দেখার জন্য আমি পাগল ছিলাম, ওই হাসিটা আজ উধাও মা। জানো মা, কাল ওর গালে থাপ্পড়ের দাগ দেখেছি। চোখের নিচে কালো দাগ মনে হচ্ছে। বহু রাত সে ভালো করে ঘুমায় নাই। তুই আজও তিশাকে? মা, তিশার জায়গা যে আমার মন থেকে কেউ নিতে পারবে না। বড্ড ভালোবাসি মা, বড্ড বেশি। ওর মুখের হাসির জন্য সব পারবো মা, সব। আহনাফ, তিশা ভালো আছে, দেখিস। না মা, আমার মন বলছে সে ভালো নাই। আমার মন মানছে না মা। আহনাফ, আর কতদিন একা থাকবি? হ্যাঁ, আর কতদিন? মা, আমি একা কই? আমার কাছে যে আমার তিশার স্মৃতি আছে। আমার তিশা আমার মনে আছে। আর পারছি না আমি তোর এইসব দেখে। আর না, আমাকে মেরে ফেল, তুই মেরে ফেল। কি সব বলছো মা? কি সব? আর কত অপেক্ষা করব বল বউয়ের মুখ দেখার? আর কত? তুমি যদি আমার তিশার মুখটা দেখতে মা, বাস্তবে, তাহলে বুঝতে কেন আমি ওকে ভুলতে পারছি না মা। তিশাকে দেখতে চাই আমি, দেখাবি একটিবার? মা, কেমনে কি? আজ সে অন্যের ঘরের বউ, অন্যের সংসার করছে সে। বুঝছি। এখন নাস্তা করে নে, অফিসে যেতে হবে তো। আহনাফ নাস্তা করে অফিসে চলে যায়। এইদিকে আকাশ নাস্তা খাচ্ছে, তিশা দাঁড়িয়ে আছে। কেউ তিশাকে খেতে পর্যন্ত বলছে না। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে পিকনিকের জন্য, আর শপিংও করতে হবে। আমি তোকে নিয়ে যাব এসেই, আর টাকা কাল পেয়ে যাবি। আর মা, তুমিও রেডি থাকিও। আমি যাব না, আমার কিছু লাগবে না। আকাশ, তুই বরং তিশাকে শপিং করতে নিয়ে যা। ওরও ভালো কাপড় নাই, যা আছে সবগুলো পুরান হয়ে গেছে। আমার টাকা বেশি হয় নাই যে ওকে শপিং করে দিতাম। ওর লাগলে ওর বাপকে ফোন করে বলুক, তারা যাতে এসে দিয়ে যায়। তুই ওকে বিয়ে করেছিস, ওর সব দায়িত্ব তোর। ওর বাপ মা কেন দিবে? মা, বেশি কথা বলো, এত বক বক ভালো লাগে না। আর তিশা, তুমি এইসব শিখাইয়া দিচ্ছিলে তাই না? ও কেন বলবে? তোর কি চোখ নাই? ওর একটা ভালো কাপড় নাই, আর তুই কি না? মা প্লিজ, ফালতু কথা বলিও না তো, রেডি থাকিও। যদি তিশার জন্য কিছু না আনিস, তাহলে আমার জন্য কিছু আনার কোনো প্রয়োজন নাই। মা উঠে চলে যায়। আকাশ প্রচুর খেপে যায়। আর রেশমা বলে ওঠে, মায়ের মাথা পুরোই খেয়ে ফেলেছে এই মেয়ে। আকাশ উঠে অফিসে চলে যায়। কিছুদিন কেটে যায়। আহনাফ এর মাঝে মধ্যে খুব ইচ্ছে করে তিশাকে এক নজর দেখতে, কিন্তু কেমনে আসবে এই ভেবে সে আর আসে না। কিন্তু তিশার বারান্দার সামনে ঠিক আসে। আকাশ তখন তিশাকে খুব মারে। তিশা বারান্দায় গিয়ে দাঁড়ায়। মাঝে মধ্যে আহনাফ একটু দেখে আর রাত পার করিয়ে দেয়। বারান্দার সামনে তিশাকে দেখেই এইভাবে অনেকদিন কেটে যায়। সকাল থেকে তিশা কিছু খেতে পারে না, খেলেই বমি করছে। শরীরও দুর্বল লাগছে খুব। সে ভাবে হয়তো তার শরীর মায়ের খেতে খেতে আজ ক্লান্ত, তাই এমন। চেহারাটা অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে অনেক কালো দাগ আছে। আর শরীরের কথা না বললে হয়, কারণ শরীরে জায়গা নাই আর মায়ের দাগ ছাড়া। আকাশ রেডি হচ্ছে, তখন তিশাকে বলে ওঠে, তিশা, আজ আমার অফিসের কলিগরা পার্টি দিচ্ছে, সবার বউ আসবে, তুমিও ভালো শাড়ি পরে নিও। জি আচ্ছা। আজ তিশা হালকা ফেস কালারের শাড়ি পরে বেশ মানিয়েছে। অগোছালো চুল, মুখে স্বাদ ছাড়া খারাপ লাগছে না। আকাশের কেন জানি তিশার প্রতি আকর্ষণ লাগে। তিশার হাত ধরে টেনে নেয় নিজের দিকে। তিশা চুপচাপ আছে। আকাশ তিশার গলায় চুমু দিচ্ছে। সে হুটহাট পশুর মতো কামড়ও দিচ্ছে। তিশার চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। আকাশ শার্টের বোতাম খুলছে। তিশা বলে ওঠে, আমার শরীর ভালো না, অনেকবার বমি করেছি, শরীরটা খুব দুর্বল, প্লিজ আজ। আকাশ ঠাস করে চর বসিয়ে বলে, আমার যখন ইচ্ছে তখন তোকে টাচ করব, ভুলে যাস না। তুই আমার বিয়ে করা বউ, যা ইচ্ছে করব, পারমিশন লাগবে তোর? তিশা চুপ করে আছে, চোখের পানিগুলো শুধু ফেলছে। আকাশ তার মনের তৃষ্ণা মিটিয়ে চলে যায়। তিশার শরীরটা আরো ভেঙে পড়ে আজ। খুব কষ্ট হচ্ছে তার।
উঠে দাঁড়াতে। চোখ মুখ সব ঝাপসা হয়ে আসছে। জানোয়ারের মতো আজ তাকে ছিঁড়ে খেয়েছে আকাশ। অনেক কষ্ট করে উঠে বাথরুমে যায়, ঝর্ণা ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। আর পারছে না সে এইসব সহ্য করতে। পানির আওয়াজে কান্নার আওয়াজ বোঝা যাচ্ছে না। কেন আমার সাথে এমন হচ্ছে? কেন আমার খারাপ লাগা ভালো লাগা কেউ বুঝতে যাচ্ছে না? আমি কি মেয়ে হয়ে ভুল করেছি? আর কত আর কত? কাঁদতে কাঁদতে বাথরুমে বেহুশ হয়ে পড়ে। আর পানি তো তার গায়ে পড়ছেই। এইদিকে তিশার কেউ খবর নিচ্ছে না। মা যদিও খুঁজছে, তাও শুধু কিচেনে। আজ আহনাফের মনটা খুব অস্থির। কেন যেন তার মনটা খুব খারাপ। বারবার তিশার কথা মনে পড়ছে তার। তিশাকে দেখার জন্য আজ খুব অস্থির হয়ে পড়ে। 7-5 না ভেবেই তিশার বাড়িতে যায়। দরজায় কড়া নাড়ে। রেশমা খুলে দেয়। আহনাফকে দেখে সে তো মহা খুশি। আরে আপনি? হ্যাঁ, আসলে এইদিকে ছোট একটা কাজে আসছি। কাজটা হতে কিছু সময় লাগবে। আর কেউ এইদিকে পরিচিত নাই আপনারা ছাড়া। তাই ভাবলাম এখানে এসে একটু বসি। কোনো সমস্যা হবে না তো? না না, কি বলছেন? কি হবে? ভালোই করেছেন এখানে এসে। আচ্ছা আসুন, আমি আপনার জন্য পানি আনি। রেশমা পানি নিতে চলে যায়। আহনাফের চোখ শুধু তিশাকে খুঁজছে। রেশমার মাও আসে। কথাবার্তা বলে রেশমা পানি দেয়। আকাশ তো অফিসে, তাই না? হুম। আর তিশা, ওকে দেখছি না যে। ওর রুমে আছে হয়তো। আচ্ছা, আমি ডেকে আনি। আকাশের মা রুমে যায়। গিয়ে দেখে কোথাও নাই তিশা। বাথরুম থেকে পানির আওয়াজ আসে। বাথরুমের দরজায় বাড়ি দেয়। তিশা, তুমি কি ভিতরে? তিশা, কি হলো? উত্তর দাও। অনেক ডাকে, কিন্তু উত্তর আসে না। আকাশের মায়ের আওয়াজ পেয়ে আহনাফ উঠে আসে। কি হয়েছে আন্টি? জানি না, সে কখন থেকে ডাকছি, কিছু বলছে না তিশা। মেয়েটা ঠিক আছে কিনা আল্লাহ জানে। তিশা দরজা খুলো। তিশা দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো আমি? সবাই অনেকক্ষণ ডাকে, উত্তর আসে না। আকাশের মা তো কান্নায় ভেঙে পড়ে। আহনাফের বুকটা মুচড়ে ওঠে। তার তিশা ভালো আছে কিনা এই ভয়ে। আর না পেরে দরজাটা ভেঙে দেয়। দরজা খুলে দেখে তিশা নিচে পড়ে আছে বেহুশ অবস্থায়। তার গায়ে পানি পড়ছেই। তাড়াতাড়ি পানির ট্যাপ অফ করে। হাত পা কিছুটা সাদা হয়ে যায়। মুখও অনেকক্ষণ পানিতে ভিজছে। তাই আহনাফ দেরি না করে কোলে তুলে নেয়। আজ ওই অমানুষটা হয়তো মেয়েটাকে আবার মেরেছে, তাই হয়তো মেয়েটা। আহনাফ আকাশের মায়ের কথা শুনে থমকে যায়। আবার তিশার দিকে তাকিয়ে দেখে গালে দাগ, ঘাড়ে দাগ। তাড়াতাড়ি করে আর না ভেবেই তার গাড়িতে তুলে নেয়। আকাশের মাও সাথে যায়। পুরো রাস্তায় আকাশের মা কান্না করছে। আর আকাশের সবকিছু বলছে আহনাফকে। আহনাফের রাগ এত পরিমাণ বেড়ে যায়। তখন তিশার অবস্থা খুব খারাপ ছিল। মেডিকেল এসে যায়। ডাক্তার আহনাফকে দেখেই তাড়াতাড়ি তিশাকে কেবিনে নিয়ে যায়। তিশার বাবা মা কেউ কিছু জানে না। সবাই জানে, সব তিশা বলেছে। অনেক, কেউ শুনে না। আমাকে পর্যন্ত আকাশ মানে না। একটা জানোয়ার জন্ম দিয়েছি আমি। মেয়েটাকে ঠিক মতো কিছু দেয় না, উঠতে বসতে শুধু মারে। কত বলেছি চলে যায় অমানুষকে ছেড়ে, কিন্তু সে যায় না। আজ মেয়েটার এমন অবস্থার জন্য কোথাও না কোথাও আমিও দায়ী। কারণ আমার অমানুষ ছেলেটার সাথে ও ফুলের মতো মেয়ের বিয়ে দিয়ে আমি তার জীবনটা শেষ করে দিয়েছি বাবা। আহনাফের খুব রাগ লাগছে তখন। বুকের ভিতর মুচড়ে ছিঁড়ে যাচ্ছে তার তিশার এমন অবস্থা দেখে। ডাক্তার অনেক পরে এসে বলে, মেয়েটা কে তোমার? আহনাফ কিছুক্ষণ চুপ থেকে বলে, ওনার ছেলের বউ। কেন? আহনাফ, এটা তো পুলিশ কেস। কেন, কি হয়েছে? মেয়েটার শরীরে এত মারির দাগ যে তার পুরো শরীরে নীলচে কালো দাগ পড়ে গেছে। আর তো পানিতে এত ভেজার কারণে তার শরীরটা আরো ঝুঁকির দিকে। মেয়েটাকে প্রতিদিন মারা হতো। হয়তো সে একদিন 2 দিন নয়, অনেক দিন যাবৎ পানিতে অনেক ঘন্টা থাকে। আর মারের দাগগুলো বোঝা যাচ্ছে তাকে অনেক দিন যাবৎ এমন অত্যাচার করা হয়। আহনাফের প্রচুর রাগ ওঠে। জীবনে এমন কিছু দেখবে সে ভাবতে পারে নাই। তিশার মতো মেয়েটি এইভাবে স্বামীর অত্যাচারের শিকার হবে কল্পনা করতে পারছে না। আহনাফ, মেয়েটাকে 1 দিন 2 দিন নয়, অনেক মাস যাবৎ মারা হয়েছে। তার শরীরের দাগগুলো এত যে আমার চোখের পানি এই প্রথম ধরে রাখতে পারি নাই।
কিভাবে একটা মানুষকে অমানুষ এরভাবে অত্যাচার করেছে। ডাক্তার, আপনি যেভাবে হোক ওকে বাঁচান। যত টাকা লাগে, যত নামি দামি ডাক্তার লাগে, সব করুন। সব মানে সব। আমার তিশাকে সুস্থ চাই, ব্যাস। আহনাফ, ডাক্তারের ধর্ম রোগীকে সুস্থ করা, তা আমি ঠিক করব। আমি আমার পুরো চেষ্টা দিয়ে সুস্থ করব, কিন্তু বাকিটা এখন আল্লাহর হাতে। আল্লাহর কাছে দোয়া চাও আহনাফ। ডাক্তার চলে যায়। আহনাফ আকাশের মায়ের কাছে যায়। শাড়ির আঁচল মুখে দিয়ে কান্না করতে থাকে। আহনাফ হাঁটু গেড়ে বসে। আন্টি কবে থেকে এইসব? যখন থেকে বিয়ে করে তিশাকে নিয়ে এসেছে, সব সময় মেয়েটাকে ছোট করে অপমান করে মারে, আর সে চুপচাপ সব সহ্য করে। তিশাকে সাপোর্ট করবে। কি সাপোর্ট? তা পরে দেখবেন। কিছুক্ষণ কেটে যায়। আকাশ মেডিকেলে আসে। আকাশকে দেখে আহনাফের এত রাগ উঠেছে, উঠে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। আকাশ অবাক। স্যার আমাকে মারছেন কেন? অমানুষের বাচ্চা তুই, এতটা জানোয়ার যে একটা ফুলের মতো মেয়েকে এইভাবে মেরেছিস। আকাশকে পুরো মেডিকেলের মানুষের সামনে প্রচুর মারে। মানুষের ভিড় জমে যায়। আহনাফের ফ্রেন্ড একজন ডাক্তার, সে আহনাফকে দেখে দৌড়ে এসে থামায়। আকাশের অবস্থা খুবই খারাপ, নাক থেকে রক্ত পড়ছে। আহনাফ, কি করছিস স্যার? ও তো মরে যাবে এভাবে মারলে। ওকে আমি খুন করে ফেলবো। তুই জানিস না রাহুল, সে কি করেছে তিশার সাথে। তিশা, তুই তিশাকে কই পাইলি? আহনাফ রাহুলকে কিছু বলতে যাবে, ওই সময় পুলিশ আসে। আগে থেকেই আহনাফ পুলিশকে ডাকে। পুলিশ এসে আকাশকে নিতে লাগে। আকাশ প্রচুর রেগে গিয়ে বলে, কি প্রমাণ আছে যে আমি আমার স্ত্রীকে অত্যাচার করি, মারি? তুই আবার কথা বলিস রাহুল? প্রমাণ আমি? আমার ছেলে দিনের পর দিন আমার বৌমার উপর অত্যাচার করেছে। কিছু হতে পারে না, তাকে খুব মারতো স্যার। মা, তুমি কি বলছো? আমি তোমার ছেলে? তোর মতো অমানুষ, তোর মতো জানোয়ারকে জন্ম দিয়ে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। নিয়ে যান, কঠিনের চেয়ে কঠিন শাস্তি দেন। আকাশকে পুলিশ নিয়ে যায়। এইদিকে আজ 3 দিন হয়ে যায়। তিশার অবস্থা আগের মতো। তার পরিবার আসে। আহনাফ অনেক শোনায় তাদের। তিশার মা তো অনেক কান্না করে। তিশার মা অনেক রিকোয়েস্ট করে যে সে তিশার কাছে থাকবে। আহনাফও কিছু বলে নাই। কি বলবে, কারণ তিনি যে তিশার মা। আহনাফ তার বারান্দায় দাঁড়িয়ে আছে তিশার একটা ছবি নিয়ে। তিশার ছবিটা আলতো করে বুকে জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। আহনাফের মা ও বোন আসে। এখন কি করবি আহনাফ? জানি না মা, কি করব। জানো মা, তাকে কিভাবে মেরেছে ওই জানোয়ার? তার মুখের হাসি কেড়ে নিয়েছে। মা, যে হাসি দেখার জন্য আমি পাগল ছিলাম, ওই হাসি আজ নাই মা। তিশার শরীরে আঘাত করে নাই মা, আমার বুকে করেছে। আহনাফ, তুই তা কর যা তোর মন বলে। কি বলছিস অনামিকা? মা, আমার ভাইটার খুশি তিশা কত রাত সে না ঘুমিয়ে চোখের পানি ফেলে রাত কাটিয়েছে। তার বুকে যন্ত্রণা মা তুমি ছাড়া কে ভালো বুঝবে। আপু, কি করব আমি? তুই সব সময় আমাকে সাহায্য করিস আপু, আজও কর। আহনাফ, তুই তিশাকে নিয়ে আয় এখানে। ওকে পুরো সুস্থ করার দায়িত্ব আমার। তোদের যা মন চায় কর। মা চলে যায়। আহনাফ অনামিকার হাত ধরে বলে, আপু তুই সত্যি পারবি তো ওকে আগের মতো আনতে? ভাই, তোর জন্য আমি সব করতে পারি। আজকে আমিও যেতে পারি তিশাকে দেখতে, প্লিজ? রেডি হয়ে নে। আনাফসাও যাবে আমাদের সাথে। আসলে ওকে দেখলে হয়তো তিশার কিছুটা ভালো লাগবে। আচ্ছা, ওকেও রেডি করে নেই। আহনাফ তার বোন আনামিকা ও তার ভাগ্নি আনাফসকে নিয়ে মেডিকেলে গিয়ে দেখে তিশাকে তার মা খাইয়ে দিতে চায়। তিশা ফেলে দেয় আর বলে, কে আপনি? কি বলিস? আমি তোর মা তিশা। আমার মা বাবা বোন কেউ নাই, ভুলে যায় না। ওই দিন আপনার বাড়ি ছাড়ার সময় আমি বলে দিয়েছি আপনার মেয়ে তিশা মরে গেছে ওই দিন। এমন বলিস না তিশা, আমি তোকে নিতে এসেছি। আপনি এখান থেকে চলে যান দয়া করে। আমি না আপনার বাড়ি যাব, আর না কখনো আপনার আমার মুখ দেখবেন। আহনাফ এসে তিশার মাকে বলে, আন্টি আপনি আমার সাথে চলুন। আনামিকা আর আনাফসা এসে তিশার পাশে বসে। আনাফসা তিশার গালে হাত রেখে বলে, তুমি এখানে কেন? তোমার কি হয়েছে? তিশা আনাফসাকে দেখে মুচকি হেসে আনাফসার হাত ধরে টেনে নিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম আনাফসা। ও আমার মেয়ে, আর আমি আহনাফের বড় বোন আনামিকা।
ও, আপনারা এখানে? কেন, তোমাকে বুঝি দেখতে আসতে পারি না? না না, এমন না। তিশার সাথে অনামিকা আর আনাফসা অনেক কথা বলে। তিশার মুখে আজ অনেক দিন পর হাসি। আহনাফের বুকে এসে আজ এই হাসিটুকু গেঁথে যায়। বুকের বাম পাশে হাত রেখে বলে, তোমার মুখের সামান্য হাসিটুকু দেখার জন্য আমি সব করতে রাজি। আহনাফকে দেখে তিশা চুপ হয়ে যায়। অনামিকা বলে ওঠে, তিশা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে প্লিজ আমাদের সাথে যাবে আমাদের বাড়িতে। না, আমি কারোর উপর নির্ভর হতে চাই না। যদি বলি আমার মেয়ের জন্য, তুমি সুস্থ হলে আমার মেয়ের দেখাশোনা করবে, আর এতে কারো উপর নির্ভর তুমিও হবে না। প্লিজ আন্টি, আমাদের সাথে চলো প্লিজ। তিশা আর না করতে পারে নাই। ডাক্তারের সাথে কথা বলে তিশাকে নিয়ে যায় আহনাফের বাড়ি। আকাশ এখনো জেলে, তিশার দাগগুলো এখনো আছে। তিশাকে দেখে আহনাফের মা অবাক। দেখতে সুন্দর হলেও মুখের দাগ, চোখের নিচে কালো দাগ, অনেক রোগাও। অনামিকা তার রুমের পাশের রুমটাই তিশার জন্য রেডি রাখে। তিশার কাছে কেমন যেন লাগছে, অজানা মানুষগুলোর ভিড়ে সে অদ্ভুত লাগছে খুব। কিন্তু ছোট আনাফসা তিশার হাত ধরে রুমে টেনে নিয়ে গল্প করা শুরু। তিশার মুখের হাসি পুরোটা না থাকলেও ও কিছুটা আছে ছোট আনাফসার কারণে। আহনাফের মা অনামিকার কাছে সব শুনে, মেয়েটাকে দেখে সব শুনে খুব খারাপ লাগছে। তিশাকে সাপোর্ট করতে থাকে এখন তিনিও। এই আলমারিতে শাড়ি, থ্রি পিস সব আছে, যা ভালো লাগবে পরে নিবে। আর হ্যাঁ, এখন ফ্রেশ হয়ে নাও, আমাদের সাথে খাবে। আমি? কেন, এখানে বুঝি আর কেউ আছে যে তাকে বলবো? না না, আসলে শরীরটা ভালো লাগছে না। আপনারা খান, আমি না হয় পরে। আমার মা একদম পছন্দ করে না একা একা খাওয়া, বাড়ির সবাই একসাথে খাওয়া পছন্দ করে। চুপচাপ ফ্রেশ হয়ে আসো, কেমন? তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অনামিকা চলে যায়। তিশা পুরো রুমটা একবার তাকিয়ে দেখে। আলমারি থেকে একটা থ্রি পিস নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে আহনাফ একটা লাল টি শার্ট পরে আনাফসার সাথে ফাইজলামি করছে। মামা ভাগ্নি পুরো ঘর উড়াচ্ছে। তিশা আহনাফের সাথে আনাফসার ফাইজলামি গুলো দেখে তার অনেক ভালো লাগে। মামা, আমি কিন্তু পার্টি চাই, চাই চাই। কিসের পার্টি রে? আপু, আসলে আজ আনাফসা বলছে যে আমি আর ও মিলে কেক বানাবো, আর ওইটা দিয়ে পার্টি নাকি। না না বাপু, তুই আর আনাফসা ভুলেও আমার কিচেনে যাবি না। দুইজন গেলে আমার কিচেন শেষ হবে, শিওর। আহনাফ, তুই যা, তোদের তিশা হেল্প করবে। কি বলো তিশা? আমি? হ্যাঁ তুমি। কেন করবে না হেল্প? আন্টি প্লিজ হেল্প করো। আচ্ছা, করব। আগে খেয়ে নে সবাই। সবাই একসাথে খেতে থাকে, অনেক কথা বলে। তিশা চুপচাপ, তবু সে একটা দুইটা বলছে আনাফসার সাথে। খাওয়া শেষ, সবাই হালকা গল্প করে। তিশাকে পাগল করে ফেলছে কেক বানাতে। আহনাফ কিচেনে গিয়ে বুঝতেছে না কি করবে। ইউটিউব দেখে দেখে সব খুঁজে। তারপর একজন কাজের লোক এসে দেখিয়ে দেয়। তিশার খুব অতিষ্ঠ লাগছে, নতুন জায়গা, আবার নতুন লোক। তবুও সে আনাফসার সাথে অনেক ফ্রি হয়ে গেছে। আহনাফ তিশার দিকে এগিয়ে এসে বলে, কি কি লাগবে? আপনি সাইজ হন একটু। চকলেট কেক, ওয়াও। আনাফসা আজ অনেক খুশি। আহনাফ তিশাকে কিছুটা সাহায্য করছে। আনাফসা তো বক বক করছেই, তিশাও আজ মন খুলে কথা বলতে থাকে। আচ্ছা, ময়দা কোথায়? আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। আহনাফ ময়দার ড্রাম নিতে নিয়ে তিশার দিকে তাকায়। তিশা আনাফসার সাথে কথা বলছে। তিশার মধ্যে আজও সে মাসুম ভাব আছে। আহনাফ এইসব ভাবছে আর তিশার দিকে তাকাচ্ছে। হুট করে তার মাথার উপর সব ময়দা। তিশা আর আনাফসা পিছনে তাকিয়ে দেখে আহনাফের মাথার উপর সব ময়দা, পুরো সাদা ভূত। তিশা মুখ চেপে হাসছে, আর আনাফসা তো হাসতে হাসতে শেষ। মামা, তোমাকে তো পুরোই ভূত লাগছে। তিশা আর আনাফসা হেসে ওঠে। তিশা তো কপালে হালকা বাড়ি দিয়ে হাসতে থাকে। আহনাফ তিশার এই হাসি দেখে মুগ্ধ নয়নে শুধু তাকিয়ে আছে। তিশার মুখের এই হাসি দেখার জন্য আহনাফ কত অপেক্ষা, শেষমেশ সে সুযোগ সে পেল। হাসির আওয়াজ পেয়ে অনামিকা আর মা এসে দেখে আহনাফ পুরো ময়দা দিয়ে ঢেকে আছে। মাও কিছুটা হেসে ওঠে। অনামিকা তিশার হাসি দেখে তার মাকে ইশারা করে দেখায়। মাও আজ এই প্রথম তিশার হাসি দেখে মুগ্ধ। মেয়েটার হাসি অনেক সুন্দর।
আস্থা প্রকাশ করে উঠে কেন তার ছেলে এই মেয়ের জন্য এতটা পাগল। কিরে আহনাফ, তুই কি ময়দা দিয়ে গোসল করলি নাকি ময়দা তোকে দিয়ে গোসল করলো, কোনটা? আহনাফের হুঁশ ফিরে অনামিকার কথা শুনে। তিশা সবাইকে দেখে চুপ হয়ে যায়। আহনাফ বুঝতে পারে যে তার গায়ে ময়দা দিয়ে ঢাকা। আমি জানতাম এই ছেলে আমার কিচেন এইভাবে শেষ করবে। উফ, মা যাই বলো, কারো মুখে আজ হাসি এসেছে। সব সময় এইভাবে হাসবে, তোমার মুখে যে হাসিটা বেশি মানায়। আহনাফ যা ফ্রেশ হয়ে আয়। আহনাফ তার রুমে চলে যায়, ফ্রেশ হয়ে নেয়। এইদিকে তিশা কেক বানিয়ে নিয়ে আসে। সবাই মিলে কেক টেস্ট করে সবার মুখে তারিফ। তিশা, জি বলুন। তুমি যাও, রেস্ট নাও। আর হ্যাঁ, চিন্তা করিও না, তোমার রুমে কেউ যাবে না। তিশা রুমে গিয়ে ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারছে না। বারবার আকাশের সে ভয়ঙ্কর চেহারা তার সামনে আসছে। সে রাতগুলোর কথা সে কিভাবে ভুলবে। তিশা পারছে না ঘুমাতে। সে বারান্দায় গিয়ে বসে পড়ে। বাহিরের প্রাকৃতিক গুলো ও আজ কেন জানি অনেকটা সুন্দর। এইদিকে অনামিকা আহনাফের রুমে এসে বলে, আহনাফ শোন। জি আপু। এখন কি ভেবেছিস? মানে? দেখ আহনাফ, তিশা এখনো ওই আকাশের বিবাহিত স্ত্রী। যতদিন না ওই নাম থেকে ওকে মুক্তি করবি, ততদিন ওই জোর করার সম্পর্কে আটকে থাকবে। আপু কি বলতে চাস, সরাসরি বল। তিশাকে এই সম্পর্ক থেকে মুক্ত করতে সাহায্য কর আহনাফ। মানে ডিভোর্স? হ্যাঁ, এটাই ওই অমানুষ থেকে মুক্তি পাবে সে। আমিও ভাবছি আপু, কিন্তু তিশা? তা ওকে বোঝাতে হবে, সেও মানুষ, মেয়ে হয়ে জন্ম নেওয়া ফুল নয়। সে নিজেকে তুচ্ছ ভাবে, তাকে বোঝাতে হবে যে তার জীবনেও কিছু করার ক্ষমতা আছে। অনামিকা চলে যায়। আহনাফ ভাবতে থাকে অনামিকার কথাগুলো। তিশার ঘুম হচ্ছে না, তাই সে ডায়েরি নিয়ে লেখালেখি শুরু করে দেয়। তিশার লেখালেখি খুব ভালো লাগে। তার সব ফিলিংস, জমে থাকা কষ্টগুলো সে লেখালেখিতে প্রকাশ করে। রাত 2টা, ডায়েরিটা পাশে, কলমটা হাতের ভাঁজে পড়ে আছে, আর তিশা সেখানেই ঘুমিয়ে পড়ে। এইদিকে আহনাফের চোখে আজও ঘুম নাই। সে ভাবছে একটিবার কি তিশাকে দেখে যাবে। আবার ভাবে যদি তিশা জেগে থাকে তাহলে কি বলবে। বাহিরে থেকে দেখে এসে যাব, না না যদি কিছু মনে করে। এইভাবে 2:30 হয়। সে আর না ভেবে এক নজর দেখে আসতে যায়। তিশার রুমের কাছে গিয়ে এখন ভাবে কি করবে। তিশা কিছু মনে করবে, নাকি দরজা খুলে দেখে বিছানায় তিশা নাই। ভয়ে বুকটা ধূপ করে উঠে ভিতরে গিয়ে চারপাশটা খুঁজে কোথাও নাই। বারান্দায় যায়, গিয়ে দেখে তিশা ওইখানেই ঘুম, বাচ্চাদের মতো গুটিসুটি করে ঘুমিয়ে আছে। বাতাসও কিছুটা। এইভাবে ফ্লোরে শুয়ে থাকলে যে জ্বর আসবে। তিশাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। চুলগুলো একটু সরিয়ে দিতে যাবে, কিন্তু বাধা দেয়। কি অধিকার এটা করবে। তিশার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দাগগুলো দেখে বুকটা জ্বলে ওঠে। রাগ মুহূর্তে উঠে, আর না পেরে সে বারান্দায় চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে ভাবে কি করবে সে তিশাকে এই সম্পর্ক থেকে কিভাবে মুক্ত করবে। আহনাফ অনেক ভাবে। সে এসে যেতে লাগে, পায়ের সাথে কিছু লাগায়, নিচে তাকিয়ে দেখে ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পেজটা উল্টোই। চোখের মধ্যে আটকে থাকে একটি লাইন, সবাই মন থেকে যা চায় তা কেন পায় না, আর যা চায় না তা কেন বা পায়। তিশার অনেক কাহিনী লেখা আছে। আহনাফ আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসে। ডায়েরিটা নিয়েই বারান্দায় বসে বসে পড়তে থাকে। তিশার সাথে কি কি হয়েছে, আকাশ তাকে হুট করে কেন মারত। প্রথম কয়েকদিন যদিও সে ভালো ছিল, কিন্তু পরে আস্তে আস্তে সন্দেহ করে। সন্দেহের মাত্রা দিনের পর দিন বাড়তে থাকে। পাশের বাড়ির ছাদে ও যদি কোনো ছেলে এমনি দাঁড়িয়ে থাকতো, ছাদে কাপড় আনতে গেলে যদি তারা জিজ্ঞেস করত ভাবি কেমন আছেন, আর আকাশ তার সামান্য শুনলেও বাসায় নিয়ে এসে প্রচুর মারত। বলতো তার সাথে নাকি কি সম্পর্ক আছে, বাজেভাবে মন্তব্য করত। আর একবার তো শরীরে খুন্তি দিয়ে দাগ বসিয়ে দেয়, শুধু খাবারের লবণ বেশি হয়েছে তাই। চোখের পানি আর আটকে রাখতে পারছে না, আর সাহস হচ্ছে না আগে পড়ার। প্রত্যেকটা পেইজে যে তিশা সব কষ্টগুলো ফুটে ওঠে। সকালটা পার হয়ে যায়। আজ আহনাফের। অনামিকা আহনাফের রুমে এসে দেখে চেয়ারে বসে আছে কপালে হাত দিয়ে। আজও কি না ঘুমিয়ে রাত পার করলি? ঘুম আসে নাই আপু। আজ না আসার কারণ কি? তিশা তো তোর চোখের সামনেই আছে। তাহলে আমি ওই দিন শান্তিতে ঘুমাতে পারবো আপু, যেদিন তিশাকে মুক্তি দিতে পারবো ওই মানুষরূপী জানোয়ারের হাত থেকে।
আমার কিছু কাজ আছে, বের হতে হবে। তিশার খেয়াল রাখিস আপু। হাই, কিছুক্ষণ তো ঘুমিয়ে নে, শরীর খারাপ করবে তো না হলে। না আপু, মন শান্তি না হলে শরীরকে কিভাবে শান্তি দেই বল? ওকে, তুই রেডি হয়ে নে, আমি নাস্তা তৈরি করে নিই। আপু ইচ্ছে নাই। তা দেখা যাবে, আয় তুই। আহনাফ ফ্রেশ হয়ে রেডি হয়ে নাই। নিচে নেমে দেখে তিশা চুলগুলো হাত কোপা করেছে, মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কি না মিষ্টি লাগছে মেয়েটাকে। এই আহনাফ, জানিস আজ না তিশা নাস্তা বানিয়েছে, কত বারণ করছি আমি মা, কিন্তু শুনেই নাই। খাবি? হ্যাঁ, আমার খুব খিদে লেগেছে। নাস্তা কি তাড়াতাড়ি পাবো? আনামিকা আহনাফকে নাস্তা দেয়। অনেকদিন পর সে মন ভরে নাস্তা করে। তিশার হাতে বানানো বলে কথা। সবাই নাস্তা করে আহনাফ বাহিরে চলে যায়। এইদিকে তিশার দিন কাটে সবার সাথে আড্ডা দেওয়া, আহনাফসার সাথে মজা করা, আনামিকার সাথে গল্পে মেতে ওঠা। এইদিকে আহনাফ থানায় আসে আকাশের সাথে দেখা করতে। আকাশ আহনাফকে দেখে প্রচুর ক্ষেপে যায়। এখানে তুই? এখানে আমি কি জন্য? দয়া লাগছে বুঝি? তোর মতো অমানুষের প্রতি আমার মায়া। হাস্যকর। তো এখানে কেন? একটা ডিল করতে এসেছি। দেখ, তুই তিশার সাথে যা যা করেছিস, তারপর তো তুই জেল থেকে কখনো রেহাই পাবি না, কারণ সাক্ষী তোর নিজের মা। কথা না বাড়িয়ে বল, কি জন্য এসেছিস? তিশাকে ডিভোর্স দিয়ে দে। যদি তিশাকে তুই এই সম্পর্ক থেকে মুক্তি করিস, তাহলে এই জেল থেকে তোকে আমি মুক্তি করব। ভেবে নে তুই কি করবি। তিশাকে মুক্তি কখনো আমি দিব না। তাহলে সারা জীবন জেলে পচে মর। আমার কি, তিশাকে তুই এখন না দিলেও কোর্টের জর্জের রায়ের পর দিতে তোকে এমনি হবে। হয়তো আমাকে অপেক্ষা করতে হবে। আকাশ অনেক ভেবে তারপর বলে, ওকে, আমি দিতে রাজি ডিভোর্স তিশাকে। তুমি যে অন্যায় করেছো তার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, কারণ সবকিছু ঠিক করতে হলে সময় লাগবে। সত্যি আমার জামিন দিবেন নাকি? আমার সাথে বাটপারি করবেন না তো? আমি কে হয়তো ভুলে যাচ্ছ। আমি আহনাফ চৌধুরী, যে একবার কথা দেয় তা রাখে। আকাশ রাজি হয়ে নেয় আহনাফের প্রস্তাবে। আহনাফের কথা মতো সবকিছু হয়। আকাশও রাজি হয় নিজের মুক্তির জন্য সে তিশাকে মুক্তি দিতে। এইদিকে কেটে যায় অনেক দিন, আর তিশা অনেকটা স্বাভাবিক আগের থেকে। চেহারাটাও এখন আগের থেকে অনেকটা ভালো। চোখের নিচে কালো দাগগুলো অনেকটা কমেছে, আর তিশার মুখের হাসিও ফিরেছে অনেক। আহনাফের কাছে তিশার একটু হাসি অনেক। সারাদিন ভালো থাকার জন্য বিকেল বেলা তিশা ছাদে বসে আছে, ফুলের গাছগুলোতে পানি দিয়ে ফুলগুলো দেখছে। পাশে ছিল একটা পাখির খাঁচা। পাখিটা দেখে তিশা খাঁচার কাছে যায়। পাখির দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে আনমনে। কি যে সে ভাবছে। 2 কাপ কফি নিয়ে আহনাফ আসে ছাদে। তিশার দিকে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলে, পাখিটি বন্দি খাঁচায় আছে, তা ভাবছো? তিশা ফিরে বলে ওঠে, ও আপনি এখানে? আগে কাপটা নাও। তিশা কাপটা নিয়ে নেয়। আহনাফ তিশাকে বলে, খাঁচাটা খুলে দাও। শিওর? আমাকে কাপটা দাও, আর মুক্ত করে দাও এই পাখিকে। উড়তে দাও তাকে। তিশা মনের খুশিতে খাঁচা থেকে পাখিটাকে মুক্তি করে দেয়। এক অজানা আনন্দ তার মধ্যে। পাখিটিকে মুক্তি করে মুখের উজ্জ্বলতা যেন ফুটে ওঠে। আহনাফ কাপটা আবার এগিয়ে দিয়ে বলে, পাখিটিকে মুক্তি করে অনেক ভালো লাগছে, তাই না? অনেক ভালো লাগছে। বন্দিতে তার দম বন্ধ হয়ে আসছে, তার অধিকার আছে ওরার। তুমি কি এই জোর করে সম্পর্ক থেকে মুক্তি চাও না? তুমি কি মাথা উঁচু করে বাঁচতে চাও না? প্লিজ বাদ দেন এসব। সমস্যা কি তোমার? হ্যাঁ, কেন নিজেকে নিয়ে লড়াই করতে পারো না? কেন নিজেকে মেয়ে ভেবে দুর্বল ভাবো? একবার আওয়াজ দাও, দেখবে সব মেয়েরা সাহস পাবে। কেন অবলা নারীর মতো থাকো? কেন তিশা, কেন? তিশা চুপ করে আছে। সুযোগ বারবার আসে না তিশা সবার জীবনে। তোমার জীবনে এসেছে, ওইটা কাজে লাগাও। নিজেকে মুক্ত করে নিজের পায়ে দাঁড়াও। আমি কিভাবে? প্রথমে তুমি তোমাকে ভালোবাসতে শিখো। নিজের উপর আগে বিশ্বাস রাখো যে সব বিপদের মোকাবেলা করতে পারবে। নিজের প্রতি আস্থা রাখো যে পারবে তুমি, তাহলে দেখবে সত্যি পারবে। মানুষকে আগে নিজের উপর আস্থা বিশ্বাস রাখতে হয়, বুঝলে? ভেঙে পড়া, হতাশ হওয়া, ধৈর্য হারানো, এসব শয়তানের কাজ। আল্লাহ বলেছে, বিপদে পড়লে আল্লাহকে ডাকো, তবুও হতাশ হবে না। আল্লাহ ঠিক সাহায্য করবে, বুঝলে? তিশা আহনাফের সব কথা মন দিয়ে শুনে। তিশা আহনাফের দিকে তাকিয়ে বলে, আমার কি করা উচিত আপনি বলেন। আমি যা বলবো করবে? হ্যাঁ। আকাশকে ডিভোর্স দাও, নিজের পায়ে দাঁড়াও। আমি পাশে আছি তোমার, সব সময়
তুমি এক পা আগাও, আমি বাকিগুলো আগাতে সাহায্য করবো তিশা। কিন্তু আকাশ কি আমাকে ডিভোর্স দিতে রাজি হবে? তা আমার উপর ছেড়ে দাও। তুমি ওর সামনে যেতে ভয় পাবে না তো? আমি পারবো। আমার জন্য সবাই অনেক কষ্ট করছে, আমাকে পারতেই হবে। গুড, কাল আমার সাথে বের হবে। ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, আর আহানাব কাল সাইন করবে, সাথে তুমিও। কাল? কেন, ভয় পাচ্ছ নাকি? না, পাচ্ছি না। জানো তিশা, লাইফে উঠে দাঁড়াতে হয়, নিজেকে প্রতিষ্ঠা করতে হয়। শুধু ছেলেদের না, কিছু কিছু মেয়েদেরও করা উচিত। আমি হয়তো তোমার কষ্টগুলো ধারণা করতে পারবো না, কতটুকু তুমি পেয়েছো শুধু ফিল করতে পারবো, খানিকটুকু। অতীতকে মনে রেখে জীবনে চলা যায় না, বর্তমান খুব কঠিন, তা মেনে চলতে হবে। তিশা আর আহানাব কিছুক্ষণ ছাদে থাকে, অনেকক্ষণ তারা গল্প করে। আহানাব অনেক বোঝায় তিশাকে। সকালে আহানাব তিশা নাস্তা করে বের হয়ে যায় কোর্টে। আহানাবের উকিল ডিভোর্স পেপার আগে থেকে রেডি রাখছে, আর আকাশকেও আনা হয়। আকাশের পাশে দুইজন পুলিশ দাঁড়ানো। এইদিকে তিশা আহানাবের জন্য ওর অপেক্ষা করছে। তিশা আহানাব গাড়িতে থেকে নেমে ভিতরে যায়। তিশাকে দেখে আকাশ কিছুটা অবাক। তিশাকে দেখতে অন্যরকম লাগছে, ফ্রেশ ফ্রেশ মুখটা উজ্জ্বল, দেখতে অনেকটা ভালোই লাগছে। তিশা আকাশকে দেখে কিছুটা ভয় পায়, বুকের ভিতর কেমন যেন ভয় করছে। আকাশের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না, হাত কাঁপতে থাকে, নিজের হাতে নিজে খামচি দিচ্ছে ভয়ে। আহানাব তিশার দিকে খেয়াল করে দেখে তিশা ভয়ে আছে, নিজেকে মুক্তি করতে রেডি তো তিশা? তিশা আহানাবের দিকে তাকিয়ে দেখে আহানাব মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। ভয় পেও না, আমি আছি তোমার পাশে। তিশা সাহস করে সামনে এগিয়ে যায়। জর্জকে সব আগে বলা হয়েছে। তিশা আকাশের পাশে বসে, ডিভোর্স পেপার সামনে এগিয়ে দেয়। আকাশ আহানাবের দিকে তাকায়। আহানাব চোখের ইশারা করে, আর আকাশ সাইন করে দেয়। তিশার দিকে এগিয়ে দেয় পেপার। আকাশ হাতের হালকা স্পর্শ আকাশ ইচ্ছে করে লাগায়। তিশা ভয়ে আরো কেঁপে ওঠে, হাত কাঁপতে থাকে, তার কলম যেন পেপারে বসতেই যাচ্ছে না। কি হচ্ছে এটা, এত ভয় কেন করছে? আহানাব তিশার পাশে এসে দাঁড়িয়ে বলে, একটা সাইন, আর তুমি এমন সম্পর্ক থেকে মুক্তি যেখানে কষ্ট ছাড়া কিছু ছিল না। তিশার ওই দিনগুলো মনে পড়ে যায়। আকাশ বিনা কারণে তাকে মারত। একদিন তিশার চুলের তারিফ করে পাশের বাসার এক ছেলে বলে, ভাবি আপনার চুল তো মাশাল্লাহ অনেক সুন্দর, আমি তো ক্রাশি আপনার এই সুন্দর চুলে। আকাশ তখন অফিস থেকে আসে। এই কথা শুনে তিশাকে ওইখান থেকে নিয়ে আসে, এক থাপ্পড়ে নিচে ফেলে দেয়, চুলের মুঠি ধরে বলে, এই চুল নিয়ে তোর দেমাগ তাই না? এই চুল তুই অন্য ছেলেদের দেখায় প্রশংসা পেতে চাস, তাই তো আজকে এই চুল আমি। তিশাকে এক পাশে ছুঁড়ে মেরে আকাশ একটা কেচি নিয়ে আসে, তিশার চুলগুলো কাটতে থাকে। তিশা শক্ত পাথরের মতো বসে আছে, চুলগুলো কাটতে কাটতে অনেক ছোট করে দেখতে খুব বাজে লাগছে। বর্তমানে আহানাব তিশাকে ডাক দেয়, তিশা কি হলো, সাইন করো। আহানাবের আওয়াজে ভাবনার জগৎ থেকে ফিরে আসেন তিশা। আকাশের দিকে তাকায়, আকাশ কেমন ভাবে যেন তার দিকে তাকিয়ে আছে। প্রচুর রাগ লাগছে তিশার, প্রচুর। সাইন করে দেয়। জর্জ বলে দেয় তাদের ডিভোর্স হয়ে গেছে। আজ থেকে তিশা আকাশের স্ত্রী না, আকাশের সাথে কোনো সম্পর্ক তার নাই। সকল আইনগতভাবে আজ তিশা মুক্তি আকাশ নামের জানোয়ার থেকে। আহানাব উকিলের সাথে কথা বলছে যে আর কিছু কি করতে হবে, তিশাকে কি আর কিছুতে সাইন বা কিছু করতে হবে। এইদিকে তিশা দাঁড়িয়ে আছে। আকাশ সুযোগ পেয়ে তিশার কাছে এসে বলে ওঠে, আমার স্যার বুঝি তোকে অনেক সুখ দিচ্ছে, অনেক ভালো লাগছে বুঝি। তিশা আকাশের কথাগুলো শুনে থমকে যায়। তো রাত বুঝি ভালো কাটাস এখন, তাই তো আজকাল এত ফ্রেশ লাগছে, মুখে উজ্জ্বলতা, তাই তো স্যার তোকে মুক্তি করতে উঠে বসছে। এখন তো আরো ফ্রি, এখন সব জায়গায় যেতে পারবি। আচ্ছা, স্যারের বেডরুমে বুঝি থাকিস? আকাশ তার মাত্রা পার করে ফেলছে, একের পর এক বলেই যাচ্ছে বাজে ভাষা। আর তিশা না পেরে আকাশের গালে কষে বসিয়ে দেয় এক চর। সবাই তাকিয়ে আছে পাবলিক জায়গায়। এইভাবে থাপ্পড়ের আওয়াজ পেয়ে অনেকে তো এগিয়েও আসে। আহারাব দেখে এগিয়ে আসে, আবার থমকে যায় তিশার কথায়। তোর মতো নিচু মনের মানুষের কাছে এমন নিচু কথা ছাড়া যে আর কোনো কিছু আশা করা যায় না, তা আমার আগে বোঝা উচিত ছিল।
আহনাবের স্যার জুতার সমান পর্যন্ত তুই হতে পারবি না, আবার তার নাম পর্যন্ত নেস। জীবনের লজ্জা বলতে তো কখনো ছিল না, আজও নাই। এক মেয়ের পেট থেকে জন্ম নিয়েছিস, এক মেয়ের পেট থেকে জন্ম নিয়েছিস, ওই খাতিরে মেয়েদের সম্মান কর। সবাই তোর মতো না যে ঘরে বউ রেখে বিছানায় অন্য মেয়ে এনে শোয়। আকাশ তিশার কথা শুনে অবাক, রাগী সুরে বলে ওঠে, তোর এত সাহস যে তুই আমার গায়ে হাত তুললি আর আমাকে অপমান করলি? আজ তোকে আমি। আকাশ তিশাকে মারতে যাবে, তখন আহানাব আকাশের হাত ধরে ফেলে, প্রচুর মারতে থাকে। পুলিশ এসে থামিয়ে দেয় আর আকাশকে নিয়ে যায়। আকাশ যেতে যেতে বলে যায়, একবার বের হতে দে তিশা, তোকে আমি শেষ করে ফেলবো। আহানাব তিশার কাছে এসে বলে, ঠিক আছো তুমি? জি, আপনি? গর্ব হচ্ছে আজ তোমাকে নিজের জন্য আওয়াজ তুলতে দেখে। সাব্বাস, এইভাবে নিজের আওয়াজ তুলবে। কিন্তু আমি তো আপনার জন্য আজ আওয়াজ তুলেছি, সাহস পেয়েছি আপনার জন্য। কি হলো, চুপ যে? না, কিছু না। আহানাব আর তিশা গাড়িতে ওঠে। আহানাব একটা লেকের পাড়ে এসে গাড়ি থামায়। দুইজন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তিশা পানির দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার এই জয় আজ শুধু আহানাবের জন্য। আহানাব আর তিশা গাড়িতে ওঠে। আহানাব একটা লেকের পাড়ে এসে গাড়ি থামায়। দুইজন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তিশা পানির দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার এই জয় আজ শুধু আহানাবের জন্য। তিশা আনমনে তাকিয়ে আছে একটা ক্যাফেলের দিকে, যাদের ছোট্ট একটা বাচ্চা খেলছে আর তারাও ওই বাচ্চার সাথে হেসে হেসে খেলছে। তিশা তো চেয়েছে একটা পরিবার, সুন্দর একটা সংসার, যেখানে তার বাচ্চা, স্বামী, পুরো পরিবার নিয়ে সুখে দিন কাটাবে। কিন্তু হলো কি উল্টোটা। তিশার চোখে পানি এসে যায়, পড়তে লাগবে। তখন হাত বাড়ির চোখে পানি নিয়ে বলে ওঠে আহনাব, চোখের পানির অনেক মূল্য আছে, অযথা তা ব্যয় করিও না। আমার দোষ কই বলবেন? মানে? ওইদিকে দেখছেন? কি হয়েছে তো? এমন একটা পরিবার চেয়েছিলাম আমি, জানেন। স্বপ্ন ছোট ছিল, খুব সাধারণ স্বপ্ন, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করব। কিন্তু দেখেন, আজ আমি ডিভোর্সি একটা দাগ গায়ে আজ লাগিয়ে আসলাম। দাগ মানে? কিসের দাগের কথা বলছো তিশা? ডিভোর্সের। হাসেন যে? তোমার বোকার মতো কথা শুনে। তিশা, তুমি নিজেকে এখনো নিজের কাছে দাঁড়াতে পারো নাই। নিজের কাছে আগে নিজেকে সম্মান করতে শিখো, তাহলে বাকিরা করবে। তিশা চুপ করে আছে। কি বলবে সে? কি উত্তর দিবে? তার কাছে উত্তর নাই। আচ্ছা তিশা, তুমি যদি ডিভোর্স না নিতে, তোমার স্বামী তোমাকে এইভাবে মারত, অত্যাচার করত, সমাজের ভয়ে, মানুষ কি বলবে সে ভয়ে চুপচাপ সে অত্যাচার করতে থাকতো, আর তোমার বাচ্চাও হতো, আর সে বাচ্চাও এই সব কিছু সহ্য করত, তখন কি খুব ভালো থাকতে? তিশা মাথা তুলছেই না। আহানাপের কথাগুলো সে শুধু শুনছে। তিশা, জীবনটা আবার নতুন করে শুরু করো। দেখবে তোমার দেখা দেখি অনেক অসহায় মেয়ে, এমন অনেক মেয়ে যারা দিনের পর দিন এসব জানোয়ারের কাছে অত্যাচারিত হচ্ছে, তারা রুখে দাঁড়াবে, লড়াই করতে পারবে। নিজের পায়ে দাঁড়াতে শিখো তিশা। কিভাবে করব আমি? শিক্ষিত মেয়ে তুমি, মূর্খের মতো আমার সামনে কথা বলিও না। আচ্ছা, যদি আমি তোমাকে জব দেই তাহলে কি করবে? এই ভাবিও না যে আমি দয়া করছি। নিজের যোগ্যতায় প্রমাণ করে দিবে যে তোমায় জব দিয়ে আমি ঠিক করেছি। কি বলো? আমি পারবো তো? চেষ্টা করতে খারাপ কি? আর যদি সমস্যা হয়, আমি তো আছি। আর হ্যাঁ, আমার আপুও ডিভোর্সি, তুমি তা জানো না মেবি। অনামিকা আপু ডিভোর্সি? হ্যাঁ, আপুর হাজবেন্ড ড্রিঙ্ক করতো আর আপুকে প্রচুর মারধর করতো। আপু আবার বাবার খুব আদরের মেয়ে ছিল। আপু একদিন ফোন করে সব বলে, তারপর আমি আব্বু গিয়ে নিয়ে আসি, আর যেতে দেই নাই। আনাফসা তখন ছোট ছিল, এখন আপু নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের মেয়ের জন্য, নিজের জন্য লড়াই করতে শিখেছে। তুমি পারবে তো? কি? নিজের পায়ে দাঁড়াতে। তিশা, আমি তোমার পাশেই আছি সব সময়। যখনই তোমার প্রয়োজন হবে আমাকে তোমার পাশেই পাবে। ভেবো না দয়া করছি, ভেবে নিও কিছু দায়িত্ব পালন করছি। তিশাও চুপ, আর আহনাপও। তিশা, আহনাপ অনেকক্ষণ বসে থাকে। সন্ধ্যা হয়ে আসে, তারা বাসায় ফিরে যায়। এইদিকে আনাফসা তো বাহানা করে সে আজ তিশার সাথে পড়তে বসবে। তিশা না আসলে বসবেই না। উফ মাম্মা, এত বাহানা ঠিক না, তাড়াতাড়ি করে নাও। তিশা, আহনাব তখন ঘরে ঢুকে। আনাফসার বাহানাগুলো দেখে তিশা এসে আলতো করে জড়িয়ে ধরে আনাফসাকে। উফ, ফাইনালি তুমি এসেছো তিশা। এই মেয়ে আমাকে
পাগল করে ছাড়বে। কি হয়েছে আপু? আর কি, পুরো কফি তুই। এই যা, আমি কি করলাম আবার? ছোটবেলায় তুই যেমন বাহানা করতি, সেম আনাফসাও তোর ভাগ্নি, তো তাই এমন হয়েছে, ফাজিলের হাড্ডি। আর তুমি বুঝি বহুত ভালা ছিলা? সাইকেল তো চালাতে পারতে না, তবু চালানোর জন্য বাহানা করে মানুষকে মেরে দিতে, আর বাসায় আসতো বিচার। ও হ্যালো, আমি পারতাম ওকে? তুই না সারাক্ষণ এই মেয়ে সুন্দর সেই মেয়ে সুন্দর, ক্লাস টিচারের উপর ক্রাশকে তাকে লাভ লেটার দিলি, ভুলে গেলি? আর কি না মায়ের দিছে তোকে আব্বু। তিশা তো মজা নিচ্ছে ভাই বোনের ছোটবেলা শুনে। আহনাফ হিমশিম খেয়ে যায়, পাশে তিশা বসা, আবার ভাগ্নিও আছে একটা। আর তিশা হাসতে হাসতে শেষ। বেচারা আহনাফ একটু নড়ে বসে, অভিমানের সুরে বলে ওঠে, আমার বড় বোন তুই নাকি শত্রু তাই ভাবি আমি। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করে অভিমান করতে হবে না। কিন্তু জানো তিশা, ভার্সিটিতে একটা মেয়েকে সে খুব ভালোবাসতো, জীবনে প্রথম ভালোবাসা ছিল তার। আহনাফ কথাটা শুনে অবাক হয়ে যায়, তিশাও অবাক। আপু কি হচ্ছে কি? কে আপু? ছিল ভাগ্যবতী যে আমার ভাই তাকে ভালোবাসতো, প্রতিদিন ভার্সিটিতে পড়তে নয়, ওই মেয়েটাকে এক নজর দেখতে চাইতো। তিশা আহনাফের দিকে তাকায়। আহনাফ অনেক অতিষ্ঠ ভাবে আছে। আহনাফ অনামিকাকে থামতে বলছে, কিন্তু অনামিকা বলেই যাচ্ছে। কিন্তু কখনো ওই মেয়েকে সে তার মনের ফিলিংস টুকু বলতে পারে নাই, যে তাকে সে ভালোবাসতো। কেন, ওই মেয়ে বুঝি ভালোবাসতো না? মেয়েটা তো জানতোই না যে আমার এই পাগল ভাইটা তাকে ভালোবাসতো। যখন সে তার ফিলিংস মেয়েটাকে বলতে যাবে, তখন ওই মেয়ের বিয়ে হয়ে যায়। আপু প্লিজ চুপ থাক, কি সব নিয়ে আছিস যত সব। আহনাফ রেগে রুমে চলে যায়। আমার ভাইয়ের মতো কেউ ওই মেয়েকে এত ভালোবাসতে পারবে না। আজও সেই মেয়েটি আমার ভাইয়ের মনে গেঁথে গেছে, তার নাম, তার স্মৃতির সব। কে ওই মেয়ে? আহনাফের মনে সেই নাম লুকোনো, সে চায় না এই নাম আসুক। অনামিকা চলে যায় তার রুমে। এইদিকে তিশা ভাবতে থাকে, কে সেই মেয়ে যে আহনাফের মতো এমন একজন ভালোবাসার মানুষকে হারিয়েছে। তিশা তার রুমে গিয়ে ভাবতে থাকে, অনেক যে আহনাফের মতো একজন মানুষকে যে মেয়ে হারিয়েছে, সে জীবনে অনেক বড় জিনিস হারিয়েছে। তিশা আহনাফের বাড়িতে থেকেও জানে না যে সেই মেয়ে সে নিজেই। অনামিকা কিছু বলতে পারে না আহনাফের জন্য। এইভাবে কেটে যায় অনেকটা মাস। আর এই কয়েক মাসে তিশার মধ্যে অনেক পরিবর্তন, নিজেকে অনেকটা দাঁড় করিয়েছে। আহনাফের অফিসে জব করে, দেখতে আগে থেকে বেশ সুন্দর হয়েছে। আছে ভয় না আছে টেনশন কিছুর। আহনাফ তিশার হাসি মুখ দেখতে চেয়েছে, আর তাই পেয়েছে। তিশার হাসি মাখা মুখখানি দেখে যে আহনাফ তার দিনগুলো কাটিয়ে দিচ্ছে, এইভাবে সবার দিন কাটে। এইভাবে আর কতদিন অনামিকা? কি মা? তিশাকে কেন বলা হচ্ছে না সব? আর আহনাফ আর কতদিন এইভাবে একা একা থাকবে? তুমি তো জানোই তোমার ছেলে ভালোর ভালো আর জিদের শিরা। সবসময় ওর জিদ চলবে না। তোর আব্বু আসুক, এবার বিদেশ থেকে তার ব্যবসার সবকিছু আমার ছেলের উপর চাপিয়ে দিয়ে সে বাহিরে। আর ছেলেটাও হয়েছে এক বিয়ের কথা, এত বলছি করবে না। আচ্ছা, এখন তো তিশা আছে, তাকে কি বলে দিতে পারে না? মা, যতটা সহজ ভাবছ ততটা নয়। কি সহজ নয়? হ্যাঁ, আমাকে শেখায়। দুই ভাই বোন, আজ তিশা আসুক, আমি ওকে সব বলে দেব যে আহনাফ ভার্সিটিতে যে মেয়েকে এত ভালোবাসতো, আজও বাসে। সে মেয়ে আর কেউ না, তিশা নিজেই। মায়ের মুখের কথাগুলো শুনে থমকে যায় তিশা। তিশা অফিস থেকে ফিরে আর অনামিকা ও মায়ের সব কথা শুনে ফেলে। কথাগুলোর জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। ওই মেয়ে আমি? অনামিকা আর মা পিছনে তাকিয়ে দেখে তিশা তাদের ভয়ে কলিজা শুকিয়ে যায়। তিশা সব শুনে ফেলছে। তিশা, আসলে হয়েছে কি? আপু উত্তর দেন, ওই মেয়ে কি আমি? হ্যাঁ, তিশা ওই মেয়ে তুমি। মা, হচ্ছে কি? আর কতদিন লুকাবি? সব সত্যি। আর একটা সত্যি আছে যা তুমি জানো না। মা প্লিজ, আহনাফ জানলে রাগ করবে। করুক, সে আমার ছেলেটাকে আর এইভাবে তিল তিল করে শেষ হতে দেখতে পারবে না। আর কত শেষ হবে ছেলেটা, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। সে তো বিয়ে করে নিচ্ছে, আর আমার ছেলেটার সব সুখ, হাসি, রাতের ঘুম সব কেড়ে নিচ্ছে। তিশা চোখের পানি ফেলছে। অনামিকা
অনেক থামাতে চাইছে বাট পারছে না। তিশা, তুমি কেন সুখে সংসার করতে পারো নাই আমি জানি। আমার ছেলেটার চোখের পানি নাকি তোমার কপাল খারাপ আমি জানি না, কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে সে তোমাকে কল দিত শুধু তোমার আওয়াজটুকু শোনার জন্য। আমার ছেলে অনেকটা অপেক্ষা করছে, অনেক। আর না, এইবার তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। কিসের কথা বলছো? তুই চুপ থাক। তিশা আহনাফকে বিয়ে করবে? হঠাৎ এমন প্রস্তাব পেয়ে তিশা থমকে যায়, আর অনামিকাও অবাক। তিশা কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে যায়। কেন জানি সব ঝাপসা লাগছে, কান্না আসছে এই ভেবে যে অজান্তেই সে আহনাফকে অনেক কষ্ট দিয়েছে। আর আহনাফ মুখ ফুটে কখনো কিছু বলে নাই, উল্টো সাহায্য করত, উল্টো তাকে সবকিছু থেকে রক্ষা করত, ছায়ার মতো পাশে থাকতো। সবাই ভালো থাকুন,